ফাইনাল মডেল টেস্টে আমরা কোশ্চেনটা একদম মেডিকেলে যেরকম ওএমআর ছিটতে হয় আমরা ঠিক ওইভাবেই কোশ্চেনটা দিব। মানে বিশাল বড় বড় পেজ, একটা পেজের এই পাশ এবং ওই পাশ ভাঁজ করলে টোটাল 4টা পেজ হয়ে যায়। ঠিক ওইভাবেই আমরা ওএমআর এ তোমাদের পরীক্ষা নিব। আমি হয়তোবা সেদিন বলবো যে তুমি শিখতে পারবা, এরকম আমি লাস্ট 3 ইয়ার্স এর এক্সপিরিয়েন্সে দেখছি ম্যাক্সিমাম টিচারই বলছে যে হ্যাঁ তোমরা ছিঁড়ে নাও, কারণ আলটিমেটলি টিচার যখন ওএমআরটা জমা নেয় তাকে ছিঁড়েই নিতে হয়, কোশ্চেনটা তোমাকে দিয়ে দেয়। সো এই জন্য ছিঁড়া যাবে, ছিঁড়াটা কোনো অপরাধ না। কিন্তু যদি কোনো টিচার এমন হয় তার প্রিভিয়াসলি গার্ড দেওয়ার এক্সপিরিয়েন্স নাই, সেই ক্ষেত্রে সে হয়তোবা এই যে তুমি ছিঁড়ছো এটার জন্য তোমাকে মোটামুটি 2টা কথা শোনাইতে পারে। তো এই জন্য সেফ জোনে থাকবা, তুমি তোমার টিচারকে জিজ্ঞেস করে নিবা, যিনি গার্ডে আছেন তাকে জিজ্ঞেস করে নিবা, ঠিক আছে? আচ্ছা, তো গত বছর দীপু স্যার নামে স্যার হচ্ছে গার্ডে ছিল। আমি আগের রাতে ওনার সাথে ডিসকাস করছিলাম যে স্যার পোলাপাইন একটু ছিটতে দিয়েন, কারণ আমি জানি 1 নম্বর হলে আমার অনেক মানে স্টুডেন্ট পড়ছিল, ঠিক আছে? তো আগে একটু লবিং দিছিলাম যে পোলাপাইনের একটু ছিঁড়ে যদি পরীক্ষা দিতে পারে তাহলে ওদের জন্য ভালো হয়, বুঝছো? আচ্ছা, আমরা লেকচার শুরু করি। হ্যাঁ, একদম প্রথমে একটু লেকচার শিটে যাও। লেকচার শিটে মেইন বইটাও খোলা থাকবে, আমরা একটু লেকচার শিটটাও হাতে নিব, ঠিক আছে? তাহলে লেকচার শিটের একদম প্রথম যে টপিক সেটা হচ্ছে একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক বস্তুর উদাহরণ, ঠিক আছে? একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক বস্তুর উদাহরণ, ঠিক আছে? এখানে প্রসঙ্গ কাঠামো অথবা উদাহরণ এই ব্যাপারটা সেম, প্রসঙ্গ কাঠামো অথবা উদাহরণ। আয়ান দিচ্ছে বাট ক্লাসটা কন্টিনিউ করব, সরি, ঠিক আছে? সময় কম আমাদের। এখানে একটা কথা মনে রাখবা, কোন বস্তুর গতি যদি একটা নির্দিষ্ট দিকে হয় অথবা কোন বস্তুর যদি শুধুমাত্র দৈর্ঘ্য থাকে, প্রস্থ বা উচ্চতা না থাকে, সেটাকে বলা হয় একমাত্রিক বস্তু। তুমি সরু সুতা, সরু দণ্ড এই এক্সাম্পল গুলা দিতে পারো। অথবা তুমি একটা নিক্ষিপ্ত বস্তু অথবা একটা পরন্ত বস্তু, এগুলো হচ্ছে কি একমাত্রিক বস্তু। কিন্তু কারো যদি দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, তখন তাকে আমি কয় মাত্রিক বস্তু বলবো? দ্বিমাত্রিক। আমি একটু পরেই দেখাবো প্রাসের গতি হচ্ছে দ্বিমাত্রিক। তুমি যদি একটা কাগজ নাও, কাগজের একটা দৈর্ঘ্য থাকবে, একটা প্রস্থ থাকবে, তার উচ্চতা থাকে না বললেই চলে। তাহলে একটা কাগজ, টিনের শীট, একটা পাতলা পাত, এগুলা কয় মাত্রিক? দ্বিমাত্রিক। এখন ধরো একটা পিঁপড়া একটা টেবিলের উপর দিয়ে চলাচল করতেছে, একটা পিঁপড়া মেঝের উপর দিয়ে চলাচল করতেছে, একটা পিঁপড়া দেয়ালের উপর দিয়ে চলাচল করতেছে। সে ডানও যেতে পারবে, বামও যেতে পারবে, দ্যাট মিনস সে দুই দিকে যেতে পারবে। দ্যাটস ওয়াই তার গতি কয় মাত্রিক হবে? 2 মাত্রিক হবে। যদি পিঁপড়াটা উঠতে পারতো তাহলে পিঁপড়ার গতি কয় মাত্রিক হইতো? 3 মাত্রিক। আমরা এমন কোন পিঁপড়া অবশ্যই পাই নাই যে উঠতে পারে, তাহলে পিঁপড়ার গতি অবশ্যই কয় মাত্রিক? দ্বিমাত্রিক। এবার একটু চিন্তা করো, পিঁপড়াটা দুষ্টু, সে কি করতেছে? একটা সরু সুতা দিয়ে যাচ্ছে। সরু সুতা কয় মাত্রিক? 1 মাত্রিক। তাহলে সরু সুতায় পিঁপড়ার গতি কয় মাত্রিক হবে? 1 মাত্রিক। তাহলে মেঝে, টেবিলে, দেয়ালে পিঁপড়ার গতি হচ্ছে দ্বিমাত্রিক, কিন্তু একটা সরু সুতা, সরু দণ্ড দিয়ে যখন পিঁপড়া যাবে তখন তার গতি হবে 1 মাত্রিক। কথা ক্লিয়ার? আর তুমি তোমার চারপাশে যতগুলা বস্তু দেখতেছো, এগুলা ছাড়া ইট, কাঠ, চেয়ার, টেবিল যা দেখতেছি এগুলো সবকিছু কি? ত্রিমাত্রিক। এবার একটু আমাকে বলো তো, একটা পাখি সে ডানে যেতে পারে, বামে যেতে পারে, উপরে উঠতে পারে, নিচে উঠতে পারে, তাহলে তার গতি কয় মাত্রিক হবে? পাখি না বলে আমি যদি বলি কাউয়া, ত্রিমাত্রিক হবে। চিল, ত্রিমাত্রিক হবে। ব্যাপারটা কি বুঝছো? তাহলে আমার কাছে যেটা মনে হয় যে প্রথম যে বক্সটা আমরা দিছি একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক বস্তুর এক্সাম্পল, এটা আমরা সবাই জানি। আমি যে পয়েন্টগুলো দিছি একটু ঠান্ডা মাথায় 2বার রিডিং করবা, মাথায় সেট হয়ে যাবে। এইটাকে তুমি অবশ্যই অবশ্যই 3টে স্টার দিবা, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। এইটার পরে আমরা আমাদের পরবর্তী পড়া একটু 5 স্টার টপিক হচ্ছে জড় এবং অজড় প্রসঙ্গ কাঠামো। এটার পরের যে বক্সটা জড় এবং অজড় প্রসঙ্গ কাঠামো, এইখানে তুমি দিবা 5 স্টার। এইটা আমাদের সেকেন্ড পেপারের চ্যাপ্টার 8 এ আছে এবং ফার্স্ট পেপারের চ্যাপ্টার এই 3 তে আছে, ঠিক আছে? তো এখানে খেয়াল রাখবা, আমরা যার সাপেক্ষে কোনো কিছুর, কোনো বস্তুর গতি পর্যালোচনা করি, দ্যাট মিনস কোন বস্তু স্থির কিনা, নাকি সে গতিশীল, সে কি সমবেগে গতিশীল নাকি সে সমত্বরণে গতিশীল, দ্যাট মিনস যার সাপেক্ষে আমরা কোন বস্তুর গতির বর্ণনা করি তাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। এবার খেয়াল করো, প্রসঙ্গ কাঠামো হচ্ছে 2 প্রকার। প্রসঙ্গ কাঠামো 2 প্রকার। প্রথমটাকে আমরা বলবো জড় প্রসঙ্গ কাঠামো, তারপরে কি অজড় প্রসঙ্গ কাঠামো। জড় মানে সে চলাচল করতে পারে না, দ্যাট মিনস সে কি হবে? স্থির হবে। যে স্থির তার বেগ কি? 0, তাই না? তাহলে দেখো জড় মানে তার বেগ কি হবে? 0 হবে। একটা চিন্তা করো তো,
দুইটা বস্তু সমবেগে দৌড়াচ্ছে, দুইটা বস্তু সমবেগে গতিশীল, একজনের সাপেক্ষে আরেকজন কি হবে, স্থির হবে। তাহলে জড় প্রসঙ্গ কাঠামোর কন্ডিশন কয়টা, দুইটা, হয় সে স্থির হবে অথবা সে সমবেগে গতিশীল হবে। তাহলে এই যে জড় প্রসঙ্গ কাঠামো আমরা বলতেছি, হয় সে স্থির হবে অথবা সে সমবেগ বা ধ্রুববেগে কি হবে, গতিশীল হবে। তাহলে সমবেগ অর্জনের শর্ত কয়টা, দুইটা, হয় বস্তু হবে স্থির অথবা তার বেগ হবে সমবেগ, স্থির অথবা সমবেগ। স্থির হলে ত্বরণ কত, শূন্য, সমবেগ হলে ত্বরণ কত, শূন্য। তাহলে বলা যায় জড় প্রসঙ্গ কাঠামোতে কোনো ত্বরণ থাকে না, অথবা এটা একটা অত্বরিত কাঠামো। এখানটা অ্যাড করে নাও, যেহেতু ত্বরণ থাকে না বলছে, এখানে লিখে নাও এটা হচ্ছে অত্বরিত কাঠামো, এটা হচ্ছে অত্বরিত, অত্বরিত কাঠামো, এটা হচ্ছে কি, অত্বরিত কাঠামো। ঠিক আছে, তাহলে জড় প্রসঙ্গ কাঠামো সে হয় স্থির থাকবে অথবা সমবেগে গতিশীল থাকবে, দ্যাটস ওয়াই তার ত্বরণ থাকবে না, এই জন্য তাকে আমরা বলবো অত্বরিত কাঠামো। এবং মনে রাখবা এই যে অত্বরিত কাঠামো, এই অত্বরিত কাঠামোতে নিউটনীয় বলবিদ্যা প্রযোজ্য হয়। কোন বলবিদ্যা প্রযোজ্য হয়, নিউটনীয় বলবিদ্যা প্রযোজ্য হয়। এবং জানি নিউটনের ঠিক আগের বিজ্ঞানীর নামটাই কি, গ্যালিলিও। তাহলে এই জন্য জড় কাঠামোর অপর নাম হচ্ছে গ্যালিলিও কাঠামো, অথবা এটাকে বলা হয় অভ্যন্তরীণ কাঠামো। তাহলে জড় কাঠামো, গ্যালিলিও কাঠামো, অভ্যন্তরীণ কাঠামো, তিনটেই সেম কথা। কি কি বললাম, জড় কাঠামো, গ্যালিলিও কাঠামো, অভ্যন্তরীণ কাঠামো। এই কাঠামোর শর্ত কয়টা, দুইটা, হয় থাকবে স্থির অথবা সমবেগ, যেহেতু স্থির বা সমবেগ তার ত্বরণ কত, শূন্য। এখানে কোন বলবিদ্যা প্রযোজ্য হবে, নিউটনীয় বলবিদ্যা প্রযোজ্য হবে। ঠিক উল্টায় দাও, উল্টায় দিলে সেটা হবে কি, অজড় কাঠামো। তাহলে এটা ছিল অত্বরিত কাঠামো, এটা কি হবে, ত্বরিত কাঠামো। তাহলে এখানে অবশ্যই ত্বরণ থাকবে, ত্বরণ থাকা মানে বস্তুটা অবশ্যই অবশ্যই অসমবেগে গতিশীল, এবং এই ক্ষেত্রে তাহলে নিউটনীয় বলবিদ্যা প্রযোজ্য হবে না, নিউটনীয় বলবিদ্যা প্রযোজ্য হবে না। এবং এই যে নিউটনীয় বলবিদ্যা প্রযোজ্য হবে না, যে জায়গাটায় নিউটনীয় বলবিদ্যা প্রযোজ্য না, ওই জায়গাটায় আইনস্টাইনের বলবিদ্যা, আইনস্টাইন আপেক্ষিকতা প্রযোজ্য। তাহলে এই জায়গাটা, এটা নতুন বইতে আছে, আপেক্ষিকতার তত্ত্বের জন্য কিন্তু অজড় কাঠামো প্রযোজ্য, আপেক্ষিকতার তত্ত্বের জন্য অজড় কাঠামো প্রযোজ্য। আমরা জানি একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতেছে, প্রত্যেক মুহূর্তে তার বেগের দিক চেঞ্জ হয়, দ্যাট মিনস এই জায়গায় একটা ত্বরণ থাকে। তাহলে ঘূর্ণায়মান বস্তুর যেহেতু একটা ত্বরণ থাকে, ত্বরণ মানেই সেটা ত্বরিত কাঠামো, মানে কি, অজড় কাঠামো। তাহলে আমরা বলতে পারি ঘূর্ণায়মান বস্তুর জন্য কোন কাঠামো প্রযোজ্য, অজড় কাঠামো অথবা কি, তড়িৎ কাঠামো। কথা ক্লিয়ার? এই জায়গাটা যদি আমরা পড়ি, তাহলে আমরা সেকেন্ড পেপার যখন পড়াবো চ্যাপ্টার 8 এ আমরা প্রসঙ্গ কাঠামো পড়াবো না। দুই পেপারে যা যা আছে আমরা সবকিছু এই জায়গাটা নিয়ে আসছি। কারো কি কোনো কমপ্লেইন আছে নাকি আমরা বুঝতে পারছি? আমরা সবাই বুঝতে পারছি, সবকিছু লিখে ফেলছি, ফাইন। এরপরে যে টপিকটা আমাদের আছে, এই টপিকটা আসলে একদমই আমরা 9-10 এর পড়ছিলাম, এই টপিকটা আমরা একদমই 9-10 এ পড়ছিলাম, সেটা হচ্ছে গতি সম্পর্কিত নিউটনের চারটা সূত্র। তুমি পড়ছিলা v ইকুয়াল ইউটি, s ইকুয়াল u প্লাস v বাই 2 ইনটু t, পড়ছিলা v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2s, এবং পড়ছিলা s ইকুয়াল ut প্লাস হাফ এ t স্কয়ার। এগুলো আমরা সবাই পড়ছি। এইখান থেকে কোশ্চেনটা ভাইয়া কিভাবে হয়, আমরা একটু এই জায়গা থেকে কোশ্চেনটা খেয়াল করি। তুমি পড়ছিলা s ইকুয়াল হাফ এ টি স্কয়ার, রাইট? এখন নিউটনীয় বলবিদ্যার প্রথম কথা হচ্ছে এখানে ত্বরণটা হয় সমত্বরণ। এই লাইনটা আমি আরো একটা জায়গায় পড়াবো। নিউটনীয় বলবিদ্যার ক্ষেত্রে, নিউটনীয় বলবিদ্যার ক্ষেত্রে এই যে ত্বরণ, এই ত্বরণটা অবশ্যই কেমন হবে, এইটা অবশ্যই কি হবে, সমত্বরণ। মানে হচ্ছে এই ত্বরণের মান সব সময় সমান। এখন হাফ এমনিতে একটা ধ্রুবক, এটাকে যদি আমরা ধ্রুবক বলি, তাহলে এখানে বলা যায় কি s is proportional to t স্কয়ার, মানে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। তুমি দেখো আমি যখন পড়ন্ত বস্তু পড়াইছিলাম, এরকম একটা সূত্র h ইকুয়াল t স্কয়ার দিয়ে পড়াইছিলাম, তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের বা উচ্চতার অনুপাত হবে 1 স্কয়ার ইস টু 2 স্কয়ার ইস টু 3 স্কয়ার, মানে কি 1:4:9 পড়াইছিলাম। ঠিক সেম ভাবে দেখো তো, যেহেতু অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক, তাহলে চতুর্থ এবং পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হবে 4 স্কয়ার ইস টু 5 স্কয়ার, মানে কত, 16:25। এটা ঢাকা ভার্সিটিতে আসছিল, তুমি এই জায়গাটায় এই লাইনটা লিখে ফেলো যে চতুর্থ ও পঞ্চম সেকেন্ডে, দ্রুত লিখবা,
চতুর্থ ও পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত 4^2:5² সমান 16:25। চতুর্থ ও পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত, দ্রুত লেখো, চতুর্থ ও পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত 4^2:5² সমান 16:25। চতুর্থ ও পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের অনুপাত 4^2:5² সমান 16:25। লেখা কি হইলো? সবাই কি বুঝছি? আচ্ছা, এইগুলাকে বলা হয় গাণিতিক যুক্তি। এই জিনিসগুলা আসলে আমাদের কোনো ম্যাথ করতে হয় না। যদি গাণিতিক যুক্তি আসলে আমাদের কোনোই ম্যাথ করতে হয় না। তারপরে তুমি দেখো, তুমি অবশ্যই v²= u² + 2as পড়ছো। যদি একটা বস্তুর আদিবেগ 0 হয় তাহলে বলা যায় v² কি 2as, বা এটাকে যদি আমরা ধ্রুব বলি তাহলে অবশ্যই বলা যায় v²। আচ্ছা, এই জায়গাটায় আসলে v0 হবে না, এগুলাকে v বানাও। এটা v0 হবে না, এটা কি হবে? v হবে। তাহলে এখানে বলা যায় v² কি s। অথবা দেখো এর ঠিক পরের লাইন বলা যায় s তাহলে √v। s কি √v। তাহলে দেখো বেগ যদি 4 গুণ করো s কয় গুণ হবে? 2 গুণ। বেগ যদি 4 গুণ করো s কয় গুণ হবে? 2 গুণ হবে। আবার দেখো এই লাইন থেকে বলা যায়, আচ্ছা এই লাইনটাই তো আমরা লিখছি আসলে, যে প্রাথমিক বেগ যদি দ্বিগুণ করা হয় অতিক্রান্ত দূরত্ব কয় গুণ হবে? 4 গুণ হবে। এখান থেকে s কি v²। তাহলে বেগ যদি 2 গুণ করা হয় s হবে 2², মানে কয় গুণ? 4 গুণ হবে। ঠিক আছে, এই লাইনটা দেখবা পরীক্ষার এমসিকিউ, আমাদের অনুশীলনীতে এই লাইনটা এমসিকিউ আকারে দেওয়া আছে। ও, ওরা শেষ বেগ ভি ধরছে। আচ্ছা ঠিক আছে, শেষ বেগ ভি ধরলে এখানে ভি নট দেওয়া যায়। নরমালি আমরা আদি বেগকে ভি নট ধরি তো। ভুল লিখছি? আচ্ছা সরি, একটু খেয়াল করি। আমরা v² কি s বলছি, অথবা s কি v²। এখান থেকে বলা যায় s কি √v। তাহলে বেগ, ও শিট, কি হইতেছে, v কি √s। কিন্তু এই লাইনটা আসছে এখান থেকে, এই লাইনটা আমরা যেটা পড়াচ্ছি এই লাইনটা আসছে s কি v² থেকে। যে বেগকে তুমি দ্বিগুণ করছো, s কয় গুণ হবে? 4 গুণ হবে। ঠিক আছে, তাহলে এই লাইনের ব্যাখ্যায় তুমি এই লাইনটাকে লিখে রাখো, মানে প্রথম লাইনটা s ∝v²। ঠিক আছে, s ∝v², s ∝v²। আচ্ছা, এই গ্রাফগুলো আমরা 9 10 এ পড়ছি। আমাদের এই গ্রাফটা নিয়ে একটু কথা বলতে হবে। দেখো সমবেগের ক্ষেত্রে যে মূল বিন্দুগামী সরলরেখা লিখছে, এটা হচ্ছে যদি এখানে t আর এখানে s হয় তাহলে সমবেগের ক্ষেত্রে এই গ্রাফটা কি মূল বিন্দুগামী সরলরেখা। কিন্তু যদি এরকম হয় যে এই পাশে আমি দিলাম t, এই পাশে আমি দিলাম v, তাহলে সমবেগের ক্ষেত্রে এটা হবে কি আনুভূমিকের সমান্তরাল। ঠিক আছে, এই গ্রাফগুলো আমরা পড়ছি, এই গ্রাফগুলো একটু ছোট্ট করে এখানে বলে দিছি, এইটা একটু পড়ে নিবা। ঠিক আছে, খুব বেশি আসে না এই গ্রাফটা, বাট পড়া উচিত। ক্লিয়ার? সো শুধু খেয়াল রাখবা যে এইটাও কিন্তু ভাইয়া সমবেগ মিন করে, এইটাও হচ্ছে সমবেগ মিন করে। সো কোশ্চেনে পেঁচাবে যদি সরণ বনাম সময় লেখচিত্র হয় তাহলে সমবেগের গ্রাফ হবে মূল বিন্দুগামী সরলরেখা, কিন্তু যদি বেগ বনাম সময় লেখচিত্র হয় তাহলে সমবেগের গ্রাফ হবে x অক্ষের সমান্তরাল অথবা আনুভূমিকের সমান্তরাল সরলরেখা। তাহলে দুইটা গ্রাফ আমরা কার জন্য রাখছি? সমবেগের জন্য রাখছি। এগুলো 9 10 এ পড়া ছিল একদমই, আমরা আশা করি। কোনটা ভাইয়া? এটা আসলে প্যারাবোলা না বলে এটা আসলে এটা বক্ররেখাই বলা চলে আর কি। ঠিক আছে, তুমি দেখবে এরকম করে একটা ঢেউ 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 দেওয়া আছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা একটু চলে যাই মেইন বইতে। আচ্ছা, মেইন বইতে আমরা কি কি পড়ে ফেলছি? ঠিক আছে, একদম প্রথমের দিকে আগাই। প্রথম দিকে আমরা প্রসঙ্গ কাঠামো পড়ছি। প্রসঙ্গ কাঠামোর পর একমাত্রিক প্রসঙ্গ কাঠামো, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো,
এবং এদের এক্সাম্পল, এগুলো সবকিছু আমরা শীট থেকে পড়ছি। জড় অজড় প্রসঙ্গ কাঠামোর যা যা কথা লাগবে সবকিছু আমরা শীট থেকে পড়ে ফেলছি। এরপরে আমাদের কয়েকটা সংজ্ঞা আছে, এই সংজ্ঞাগুলা বইতে মোটামুটি সবগুলোই দেওয়া আছে, আমরা একটু একসাথে পড়বো, ঠিক আছে? এই যে গতি বিষয়ক বিভিন্ন রাশি, এই গতি বিষয়ক বিভিন্ন রাশিগুলাকে আমরা একটু লেকচার শিটে দেখো গুছিয়ে দিছি। এই জায়গাটা মোটামুটি 5 স্টার টপিক। এখান থেকে নরমালি সংজ্ঞা দিয়ে কোশ্চেন আসে। গত 21-22 সালেও আপেক্ষিক বেগের সংজ্ঞাটা ডেন্টাল পরীক্ষায় আসছে, ঠিক আছে? তাহলে ওকে, সংজ্ঞাগুলোর মধ্যে আমরা গতিবিদ্যা, প্রসঙ্গ কাঠামো, এগুলো সবকিছুই পড়ছি। দ্রুতি, গড় দ্রুতি, এখানে খেয়াল রাখবা যদি কখনো দ্রুতি বলা হয় বা বেগ বলা হয়, বেগ বলতে কিন্তু আমরা অ্যাকচুয়ালি তাৎক্ষণিক বেগটাকেই বুঝি। এবং তাৎক্ষণিক বেগের সংজ্ঞা কি? এখানে বলতে হবে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, এই লাইনটাকে মার্ক করবা। যখনই তাৎক্ষণিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতি পাবা সেখানে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, এই লাইনটা অবশ্যই থাকবে বা থাকতেই হবে। কথা ক্লিয়ার? এরপরে আমাদের আরেকটা সংজ্ঞার মধ্যে প্যাচ লাগে, এটা হচ্ছে ভাইয়া মধ্যবেগ। তুমি মনে রাখবা, আমি যদি গড় বেগ বলি তাহলে মোট সরণকে মোট সময় দিয়ে ভাগ করতে হয়। গড় বেগ বললে মোট সরণকে মোট সময় দিয়ে ভাগ করা লাগে। বাট আমি যদি এই জায়গাটায় মধ্যবেগ বলি তাহলে সব সময় তুমি কয় দিয়ে ভাগ করবা? 2 দিয়ে ভাগ করবা। যদি মধ্যবেগ বলি আমি সব সময় কয় দিয়ে ভাগ করব? 2 দিয়ে। মানে কি? অর্ধেক নিব। মানে কি নিব? অর্ধেক নিব। তাহলে মধ্যবেগের সংজ্ঞায় এই অর্ধেক কথাটা থাকবে। সমবেগের দুইটা এক্সাম্পল খুবই কমন, আমাদের মনে রাখতে হয় শব্দের বেগ এবং কি আলোর বেগ। তাহলে সমবেগের এই দুইটা এক্সাম্পল আসে, একটা হচ্ছে শব্দের বেগ আর একটা হচ্ছে কি আলোর বেগ। আরেকটা ব্যাপার হচ্ছে একটা ট্রেন যদি একদম সোজা রাস্তায় যায় সেক্ষেত্রে কিছু সময়ের জন্য তার বেগটা কি বেগ হয়? সমবেগ হতে পারে, বাট এইটা কিন্তু একদম অ্যাবসলিউট না। এই জন্য বললাম যদি সমবেগের এক্সাম্পল আসে, দুইটা এক্সাম্পল ইম্পর্টেন্ট, একটা হচ্ছে শব্দের বেগ, একটা কি আলোর বেগ। এখানে আমরা খেয়াল রাখতে হবে শূন্য মাধ্যমে শব্দের বেগ কত? শূন্য, কিন্তু আলোর বেগ বেশি, অনেক বেশি। হ্যাঁ, এই জিনিসটা আমি হচ্ছে দেখো সাইডে লিখে দিছি। কথা ক্লিয়ার? অসমবেগ, আপেক্ষিক বেগ। এরপর আমরা এটা চলে যাব আপেক্ষিক বেগ। ভাইয়া একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর বেগ বের করাকে কি বেগ বলা হয়? আপেক্ষিক বেগ। ঠিক 2 বছর আগে ডেন্টালে আসছে, কিছু বলবা তুমি? ঠিক 2 বছর আগে ডেন্টাল পরীক্ষায় এই আপেক্ষিক বেগের সংজ্ঞাটা আসছে, ঠিক আছে? তাহলে আপেক্ষিক বেগটাকে একটু স্টার দিও। এরপরে আমাদের যেটা পড়তে হবে, আমরা হয়তো বা এটা ভেক্টরের পড়ছিলাম আপেক্ষিক বেগটা, যে যার সাপেক্ষে তার বেগটা কি করা লাগে? বিয়োগ করা লাগে। তাহলে দুইটা বস্তু যদি একই দিকে যায় আপেক্ষিক বেগ হয় তাদের মানের বিয়োগফলের সমান, আর বিপরীত দিকে আসলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তখন আমরা কি করি? যোগ করি। তাহলে এটা খেয়াল রেখো, আমরা এখানে কথা বলে দিছি একই দিকে হলে আমরা কি করব? বিয়োগ করব, আর বিপরীত দিকে হলে আমরা কি করব? যোগ করব। তাহলে একই দিক হলে আমরা বিয়োগ করব, বিপরীত দিক হলে আমরা যোগ করব। এই লাইনগুলো আমরা পড়ছি। আরেকটা হচ্ছে সমতরণের দুইটা এক্সাম্পল এখানে আমি দিছি, অভিকর্ষ ত্বরণ এবং মুক্তভাবে পরন্ত বস্তু ত্বরণ। দুইটি অ্যাকচুয়ালি কি অভিকর্ষ ত্বরণ। তাহলে সমতরণের এক্সাম্পল কি? অভিকর্ষ ত্বরণ। এই লাইনগুলোকে আমরা একটু বেশি করে মার্ক করব। পুরা বক্সটা ইম্পর্টেন্ট, বাট আমি যে কয়টা লাইন বললাম এই কয়টা বেশি ইম্পর্টেন্ট। আমরা আশা করি বেগ, সরণ, ত্বরণ এগুলার মাত্রা এবং একক আমরা পারি। এরপরে আমাদের এখন যে টপিকটা, এটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক, দ্যাটস কি প্রাস। সো প্রাস হচ্ছে আমি পুরাটাই নোট করে দিব, খাতা কলম নাও। আমি নোট করার পরে তারপরে এই জায়গাটায় আসবো, ঠিক আছে? প্রাস আগে আমরা পুরাটাই নোট করব। প্রাস পড়ার আগে একটু খেয়াল রাখবো, প্রাস পড়ার আগে আমরা এখানে ছোট্ট একটু জায়গা নিব। এই জায়গাতে আমরা একটু আগে একমাত্রিক গতি পড়ব। আমরা একটু পরেই বুঝাবো প্রাস হচ্ছে কয় মাত্রিক? দ্বিমাত্রিক। প্রাস হচ্ছে দ্বিমাত্রিক। সো আগে আমরা একটু একমাত্রিক এবং দ্বিমাত্রিকের পার্থক্য পড়ব। এই পাশে লিখো ভাইয়া একমাত্রিক, এটা হচ্ছে আমাদের একমাত্রিক গতি, এবং এই পাশটায় আমরা পড়াবো
দ্বিমাত্রিক গতি। তাহলে একটা হচ্ছে গেল একমাত্রিক আর এটা কি দ্বিমাত্রিক। এই যে একমাত্রিক গতির এক্সাম্পল, এখানে আমরা পড়াবো হচ্ছে নিক্ষিপ্ত বস্তু। আমরা কি বস্তু পড়াবো ভাইয়া? নিক্ষিপ্ত বস্তু। তাহলে আমরা একটা বস্তুকে নিক্ষিপ্ত বস্তু কখন বলবো? যখন বস্তুটাকে ভূমি থেকে খাড়া 90 ডিগ্রি কোণে উপরের দিকে ছুঁড়ে মারা হবে, তাই না? তাহলে একটা বস্তুকে কখন আমরা নিক্ষিপ্ত বস্তু বলবো? যখন তাকে ভূমি থেকে খাড়া 90 ডিগ্রি কোণে সোজা উপরের দিকে মারা হবে। তাহলে ধরো এইটা হচ্ছে আমাদের সেই ভূমিটা, এই ভূমি থেকে এই বস্তুটাকে একদম খাড়া ভাবে ইউ আদি বেগে উপরের দিকে ছুঁড়ে মারা হইলো। ইউ আদি বেগে উপরের দিকে ছুঁড়ে মারা হইলো। আমি এত বড় চিত্র আঁকছি, আমি আর হইতেছে ওইদিকে উঠতে পারবো না, তো চিত্রটাকে একটু ছোট করে আঁকি, ছোট মানুষ তো আমি। তাহলে একটা বস্তুকে খাড়া উপরের দিকে ইউ আদি বেগে ছুঁড়ে মারা হয়েছে, ভূমির সাথে 90 ডিগ্রি কোণে ছুঁড়ে মারা হয়েছে। এই বস্তুটাকে আমি কি বলবো? নিক্ষিপ্ত বস্তু। কি বস্তু বলবো? নিক্ষিপ্ত বস্তু বলবো। এবার খেয়াল করো তো, তুমি যখন একটা বস্তুকে উপরের দিকে ছুঁড়ে মারলা, সে যত উপরের দিকে উঠবে তার অভিকর্ষীয় ত্বরণ কি নিচের দিকে কাজ করে না? তাহলে ইউ এর মান কি হবে? কমতে থাকবে না? কমতে কমতে সর্বাধিক উচ্চতায় গিয়ে ইউ এর মান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে শেষ বেগ কত হয়ে যাবে? 0। গতকালকে বলছিলাম যে টম উঠতে উঠতে অনেক উপরে উঠবে, একদম ম্যাক্সিমাম হাইটে গিয়ে টম দেখে 4-5টা কি স্থির, তারপরে সে ভয় পায়, তারপর সে কি নিচে পড়ে যায়। তাহলে সর্বাধিক উচ্চতায় বস্তুর শেষ বেগ কত? 0। সর্বাধিক উচ্চতায় বস্তুর শেষ বেগ 0। তোমরা অবশ্যই, আমি ধরো বললাম এইটা হচ্ছে বস্তুর সর্বাধিক উচ্চতা, সর্বাধিক উচ্চতায় ওঠার সময় তুমি টি ইকুয়াল ইউ বাই জি, এটা কি পড়ছিলা 9 10 এ? যে সর্বাধিক উচ্চতায় ওঠার সময় স্মল টি সমান কি? ইউ বাই জি। তারপরে তুমি এটা শিখছিলা উত্থান কাল সমান কি? পতন কাল। উত্থান কাল সমান কি ভাইয়া? পতন কাল। এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। হোয়াট ইজ উত্থান কাল? আমরা একটু উত্থান কাল যদি বুঝতে চাই, যে ধরো ভূমি থেকে এই সর্বাধিক উচ্চতায় উঠতে যে সময় লাগে তাকে বলা হয় কি? উত্থান কাল। স্মল টি দিয়ে প্রকাশ করছি। আবার এই সর্বাধিক উচ্চতা থেকে নিচে নামতে যে সময় লাগে এটাকে বলা হবে কি? পতন কাল। তাহলে উত্থান কাল এবং পতন কাল কি সমান? এখন আমি যদি বলি ভাইয়া উড্ডয়ন কাল, আমি এখন কি বলবো? উড্ডয়ন কাল। একটু উড্ডয়ন কালকে আমি ক্যাপিটাল টি দিলাম। এই ক্যাপিটাল টি মানে হচ্ছে সেই স্মল টি সময়ে উপরে উঠছে প্লাস তার স্মল টি সময় লাগছে কি? নিচে নামতে। তাহলে অবশ্যই আমি বলতে পারি উড্ডয়ন কাল বা পর্যায় কাল ক্যাপিটাল টি সমান হচ্ছে টুয়াইস ইউ বাই জি। দুইটা যোগ করলে কি হবে? টুয়াইস ইউ বাই জি। কথা ক্লিয়ার? এবং এই যে সে সর্বাধিক উচ্চতায় উঠলো, তার সর্বাধিক উচ্চতা আমরা শিখছিলাম ভি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2g ক্যাপিটাল এইচ। ভি এর মান কত হয়ে যায়? 0 হয়ে যায়। এইখান থেকে আমরা ব্যাখ্যা করে শিখছিলাম যে তাহলে অবশ্যই ক্যাপিটাল এইচ সমান হচ্ছে ইউ স্কয়ার ডিভাইডেড বাই কি? টুয়াইস জি। ইউ স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস জি। তুমি দেখো দ্রুত লিখে ফেলো, এই প্রত্যেকটা সংজ্ঞাই কিন্তু তুমি, প্রত্যেকটা সূত্রই কিন্তু তুমি 9 10 এ পড়ে আসছো। ঠিক আছে? এখন আমার কাজ হচ্ছে তুমি 9 10 এ যেটা পড়ে আসছো এটাকে আমি ইন্টারের নলেজে কনভার্ট করে দিব। কথা ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে? এই পর্যন্ত আমরা সবাই পারি না? সবাই বুঝি না? আচ্ছা, এখন দেখো এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করব হচ্ছে ভাইয়া কার জন্য? অ্যাপ্লাই করব হচ্ছে প্রাসের জন্য। হোয়াট ইজ প্রাস অথবা হোয়াট ইজ প্রজেক্টাইল? প্রাসের কয়েকটা প্রতিশব্দ আছে, যাহা প্রাস তাহাই প্রজেক্টাইল, তাহাই হচ্ছে নিক্ষেপক, তাহাই হচ্ছে কি? প্রক্ষেপক। কি কি ওয়ার্ড বললাম? প্রাস, প্রজেক্টাইল, নিক্ষেপক, প্রক্ষেপক। আবার বলছি, প্রাস, প্রজেক্টাইল, নিক্ষেপক, প্রক্ষেপক। মিন করছি, লিখে ফেলো। এখন এই প্রাস বা প্রক্ষেপক বা নিক্ষেপক কি জিনিস? আমি একটা বস্তুকে খাড়া 90 ডিগ্রি কোণে মারছি, সেটা হয়ে গেছে কি? নিক্ষিপ্ত বস্তু। খাড়া 90 ডিগ্রি কোণে না মেরে আমি যদি তির্যক ভাবে ছুঁড়ে মারি, তির্যক ভাবে ছুঁড়ে মারলেই তাকে বলা হবে কি? প্রাস। তাহলে 90 ডিগ্রি কোণে মারলে সেটা হবে কি? নিক্ষিপ্ত বস্তু, আর তির্যক ভাবে মারলে সেটা হবে কি? প্রাস। কথা ক্লিয়ার? এখন ধরো আমি তোমাকে এইটাকে বলতেছি ভাইয়া এইটা হচ্ছে আমাদের সেই ভূমিটা, এটা হচ্ছে আমাদের সেই ভূমিটা। এখন এই ভূমিটার মধ্যে
এই ভূমিটার মধ্যে আমি একটা বস্তুকে, হ্যাঁ বন্ধ করে দাও, ঠান্ডা লাগতেছে, গুড। এখন আমি এই ভূমিতে তির্যক ভাবে একটা বস্তুকে মারবো, একে আমরা কি বলবো, প্রজেক্টাইল বা প্রাস বলবো। তাহলে দেখো তুমি অবশ্যই জানো আমি যদি তির্যক ভাবে ছুঁড়ে মারি সে এইভাবে মাটিতে পড়ে যাবে, কথা ক্লিয়ার। এই গতিপথটাকে আমরা প্যারাবোলা বা অধিবৃত্তাকার বলবো একটু পরে, বাট আপাতত আমরা এটা বুঝেছি তির্যক ভাবে মারলে এই বস্তুটা এই পথে যাবে। এইটা কি বুঝছো কিনা তোমরা? এতটুকু বুঝছি না? এখন দেখো আমি এই বস্তুটাকে যে বিন্দু থেকে ছুঁড়ে মারলাম এই বিন্দুটাকে বলা হয় নিক্ষেপণ বিন্দু, এবং এই বিন্দুটা এখানে যে বিন্দুতে পড়লো তাকে বলা হয় কি, পতন বিন্দু, কথা ক্লিয়ার। এখন দেখো এই যে বস্তুটাকে ছুঁড়ে মারলাম এইটা না ভাইয়া তার বেগের দিক, এই বেগের দিকটাকে ধর আমি ভি নট দিয়ে প্রকাশ করলাম, এই বেগটা আমি যে বেগে ছুঁড়ে মারছি তাকে বলা হয় নিক্ষেপণ বেগ। এবং এই যে বস্তুটাকে আমি ছুঁড়ে মারলাম আমি যে কোণে ছুঁড়ে মারছি তাকে বলা হবে কি, নিক্ষেপণ কোণ। এখন একটু আমাকে কেউ বলতে পারবা এই যে আমি বস্তুটাকে ছুঁড়ে মারলাম এই যে বেগ, এই বেগটাকে আমি কয়টা লম্ব উপাংশে ভাগ করতে পারি? দুইটা। মনে রাখবা একটা ভেক্টরের উপাংশ হতে পারে অসংখ্য, একটা ভেক্টরের উপাংশ হতে পারে অসংখ্য, কিন্তু আমি যদি বলি লম্ব উপাংশ কয়টা, আনসার কয়টা হবে? দুইটা। তাহলে একটা ভেক্টরের উপাংশ হতে পারে অসংখ্য কিন্তু লম্ব উপাংশ দুইটা। চিন্তা করো তাহলে আমি যদি এইটার এই বরাবর একটা লম্ব উপাংশ নেই এক্স অক্ষ বরাবর, তাহলে ভি এক্স সমান আমি বলবো ভি নট কস থিটা। এবং আমি যদি উল্লম্ব বরাবর একটা উপাংশ নেই এইটা হবে ভাইয়া ভি ওয়াই সমান ভি নট সাইন থিটা। তাহলে দেখো তো এই যে বেগটাকে আমরা কয়টা লম্ব উপাংশে ভাগ করছি? দুইটা। এই জন্য প্রাসের গতি হচ্ছে দ্বিমাত্রিক, এই জন্য প্রাসের গতি হচ্ছে দ্বিমাত্রিক। এইবার একটু চিন্তা করো তো ভাইয়া এই যে ভিওয়াইটা কি খাড়া উপরের দিকে কাজ করতেছে না, এবং বস্তুর যে ত্বরণ ত্বরণটা কি খাড়া নিচের দিকে কাজ করতেছে না? তাহলে টাইমের সাথে সাথে ভিওয়াই এর মান কি হয়ে যাবে, কমা শুরু করবে। কিন্তু দেখো তাহলে আমরা বলতেছি যে ভিওয়াই কাজ করতেছে উপরের দিকে কিন্তু ত্বরণ কাজ করছে কোন দিকে, নিচের দিকে। তাহলে সে ভিওয়াই এর মান আস্তে আস্তে কি করবে, কমায় ফেলবে। বাট এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, ভি এক্স কাজ করতেছে আনুভূমিক বরাবর কিন্তু জি কাজ করছে কোন দিকে, নিচের দিকে। মধ্যকার কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। cos 90 মান কত, 0। তাহলে বলা যেতে পারে ভি এক্স বরাবর জি এর কোনো উপাংশ নাই, এই জন্য অভিকর্ষীয় ত্বরণ জি ভি এক্স কে কখনোই পরিবর্তন করতে পারবে না। তাহলে ভি এক্স এর মান কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। লিখে ফেলো ভি এক্স এর মান সব সময় একই থাকবে, কনস্ট্যান্ট থাকবে। ভি এক্স এর মান সব সময় একই থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। এবার খেয়াল করো তো ভাইয়া এই বিন্দুতে আমরা এত বড় ভি এক্স আর ভি ওয়াই পাইছিলাম, এই বিন্দুতে তাহলে ভি এক্স টা সেমই থাকবে, ভি ওয়াই টা ভাইয়া কমে যাবে না? বাট কি বুঝছো? ঠিক আরেকটু উপরে যদি যাও আবার ভি এক্স টা সেমই থাকবে, ভি ওয়াই কি আরো কমে যাবে। এইভাবে যেতে 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 পথে, এইটা হচ্ছে আমাদের সর্বাধিক উচ্চতা, ঠিক আছে? এই সর্বাধিক উচ্চতায় যখন যাবে তখন ভিএক্স আবার আগের মতো সেমই থাকবে। এই জায়গাটায় কি কোনো ভিওয়াই থাকবে? আমি বলছি এটা সর্বাধিক উচ্চতা, যদি ভিওয়াই থাকতো বস্তুটা আরো একটু উপরে উঠতে পারতো, যেহেতু এটাই সর্বাধিক উচ্চতা বস্তুটা আরো একটু উপরে উঠতে পারে নাই, বলা যায় সর্বাধিক উচ্চতা তাহলে ভিওয়াই নাই, সর্বাধিক উচ্চতায় ভিওয়াই নাই। তাহলে যেহেতু সর্বাধিক উচ্চতায় ভিওয়াই নাই, তাহলে খেয়াল করো তো সর্বাধিক উচ্চতায় ভিওয়াই নাই, আছে শুধুমাত্র কি ভিএক্স, এবং অভিকর্ষীয় ত্বরণটা খাড়া নিচের দিকে কাজ করে। তাহলে সর্বাধিক উচ্চতায় বেগের উলম্ব উপাংশ 0 এবং বেগ এবং ত্বরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, কথা কি বুঝছো? সর্বাধিক উচ্চতা তাহলে বেগ সর্বনিম্ন, সর্বাধিক উচ্চতা তাহলে গতিশক্তি সর্বনিম্ন, সর্বাধিক উচ্চতা তাহলে স্থিতিশক্তি কি সর্বাধিক। কথাগুলো বুঝছো? তাহলে সর্বাধিক উচ্চতায় বেগ সর্বনিম্ন, উলম্ব উপাংশ 0 বাট আনুভূমিক উপাংশ থাকে।
যেহেতু বেগ সর্বনিম্ন, সর্বাধিক উচ্চতা, তাহলে গতিশক্তি সর্বনিম্ন, তাহলে স্থিতিশক্তি সর্বাধিক। সর্বাধিক উচ্চতায় বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। এইটাকে কেন জানি তোমরা বারবার বলার পরেও 0 ডিগ্রি দাগায় দাও। তুমি দেখো চিত্রটা খেয়াল রাখো, শুধুমাত্র ভিএক্স কাজ করেছে আর জি কাজ করেছে, এদের মধ্যে কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। এরপরে যখন সে আবার নিচের দিকে নামতে থাকবে, ভিএক্স এর মান সেমই থাকবে, একটুখানি ভিওয়াই প্রাপ্ত হবে। সে যখন আরো নিচে নামবে, ভিএক্স এর মান আবার সেম থাকবে, ভিওয়াই এর মান কি হবে? বাড়তে থাকবে। এই জায়গায় আবার ভিএক্স এবং ভিওয়াই এর মান প্রাথমিক ভিএক্স এবং ভিওয়াই এর সমান হয়ে যাবে। এই হচ্ছে আমাদের প্রাসের গতিপথ। ওটা লাগবে না, বাদ দাও। এখন ধরো আমি এতক্ষণ যা যা বুঝাইলাম তুমি কিছুই বুঝো নাই, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি লিখবা বৌদির সম অধিকার। লেখো তো, বৌদির সম অধিকার। বৌদির সম অধিকার। বতে হচ্ছে, এটা হচ্ছে ভাইয়া একটা বক্রগতি, দেখাই যাচ্ছে এটা একটা কি গতি? বক্রগতি। উতে হচ্ছে এইটা দেখো ভাইয়া উলম্ব তলে, উলম্ব তলে সীমাবদ্ধ। দিতে এই গতিটা হচ্ছে ভাইয়া দ্বিমাত্রিক গতি। এই গতিটা কেমন গতি ভাইয়া? দ্বিমাত্রিক গতি। এইখানে সব সময় একটা সমত্বরণ কাজ করে। এই সমত্বরণটা হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ কি? জি। এবং এই বস্তুটার গতিপথ হচ্ছে অধিবৃত্তাকার। অধিবৃত্তাকার। এখন আমরা জানি অভিবৃত্তের ইংলিশ কি? হাইপারবোলা। কিন্তু তোমাদের বইতে বলছে প্যারাবোলা। তোমাদের বইতে কি বলছে ভাইয়া? প্যারাবোলা। তাহলে এখানে অধিবৃত্তাকার বা প্যারাবোলা, এই কথাটাই মনে রাখবা। প্রত্যেকটা কথা কি বুঝছি আমরা? প্রত্যেকটা কথা বুঝছি? আচ্ছা, এরপরে তাহলে একটু আমাকে বলো তো ভাইয়া, একটু এই চিত্র দেখো তো, এই জায়গায় যাহা ছিল ইউ, এখানে তাহাই না ভি নট সাইন থিটা? দুইজনই কি খাড়া উপরে দিয়ে কাজ করতেছে? তাহলে মনে রাখবা একমাত্রিক গতিতে যেটা ইউ ছিল, দ্বিমাত্রিক গতিতে সেটা হবে কি? ভি নট সাইন থিটা। তাহলে আমরা সূত্র বানাই, টি সমান ছিল কি? ইউ বাই জি। তাহলে হবে কি? ভি নট সাইন থিটা বাই জি। ক্যাপিটাল টি সমান ছিল টুয়াইস ইউ বাই জি। তাহলে এখানে হবে ভি নট, সরি, 2v নট sin থিটা ডিভাইডেড বাই জি। দেখো শুধু ইউ এর জায়গায় আমি কি বসে দিয়েছি? ভি নট sin থিটা বসে দিয়েছি। এখন দেখো তাহলে ক্যাপিটাল এইচ সমান কি হবে? ক্যাপিটাল এইচ সমান হবে, ভেরি গুড, ভি নট স্কয়ার sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই কি? টুয়াইস জি। তাহলে দেখো এগুলা কিন্তু কিছুই মুখস্থ করা লাগে না, তুমি 9 10 এর সবই পড়ে আসছো, জাস্ট আমি একটু রিলেট করে দিলাম। কথা ক্লিয়ার? আচ্ছা, এই পর্যন্ত আমরা সবাই বুঝছি? এই পর্যন্ত কারো কোনো অসুবিধা নাই? ফাইন। এখন তুমি একটু চিন্তা করো, আমরা নতুন আরেকটা টার্ম শেখাবো। এই পর্যন্ত সবাই লিখছি না? সবাই লিখছি? কেউ লিখতে না পারলে ছবি তুলে ফেলো। 1 2 3, সবাই লেখা শেষ। এখন আমরা একটা নতুন টার্ম শেখাবো। এই টার্মটা একটু বোঝা লাগবে, এই জায়গাটা পরীক্ষা আসার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই নিক্ষিপ্ত বিন্দু এবং পরন্ত বিন্দু, এদের মধ্যকার যে দূরত্ব, নিক্ষিপ্ত বিন্দু এবং কি পরন্ত বিন্দু, এদের মধ্যকার যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় আনুভূমিক পাল্লা আর। এটাকে কি বলা হয়? আনুভূমিক পাল্লা আর। ঠিক আছে, এখন এই আনুভূমিক পাল্লা আর এর আমরা একটা ইকুয়েশন লিখবো, সেটা হচ্ছে, ইকুয়েশনটা লেখো, ইকুয়েশনটা হচ্ছে ভি নট স্কয়ার সাইন টুয়াইস থিটা ডিভাইডেড বাই জি। আর সমান ভি নট স্কয়ার সাইন টুয়াইস থিটা ডিভাইডেড বাই কি? জি। আর সমান ভি নট স্কয়ার সাইন টুয়াইস থিটা ডিভাইডেড বাই কি? জি। তাহলে দেখো এই আর এর মান ম্যাক্সিমাম হবে যদি সাইন টুয়াইস থিটার মান কি হয়? ম্যাক্সিমাম হয়। আমরা জানি সাইনের সর্বোচ্চ মান কত হয়? 90 ডিগ্রিতে প্লাস 1 এ। তাহলে দেখো এই জায়গায় আমরা বলতে পারি সাইনের সর্বোচ্চ মান হচ্ছে কি? সাইন 90 ডিগ্রি। তাহলে সাইন টুয়াইস থিটা সমান কত হবে? সাইন 90 ডিগ্রি হবে, যেটা কি ম্যাক্সিমাম মান প্লাস 1। তাহলে এখানে বলা যায় থিটা মান কত ডিগ্রি ভাইয়া? 45 ডিগ্রি। থিটা মান কত?
45 ডিগ্রি। তাহলে বলা যায় একটা বস্তুকে যদি 45 ডিগ্রি কোণে তির্যক ভাবে নিক্ষেপ করা হয় তাহলে সে বেশি দূরে গিয়ে পড়বে, তার আনুভূমিক পাল্লার মান হবে কি সবচেয়ে বেশি। এই আনুভূমিক পাল্লার মান আর ম্যাক্সিমাম সমান হবে ভি নট স্কয়ার ডিভাইডেড বাই জি। কি হবে? ভি নট স্কয়ার ডিভাইডেড বাই জি। এ পর্যন্ত কি বুঝছো? ভি নট স্কয়ার ডিভাইডেড বাই জি। কথা ক্লিয়ার? তাহলে 45 ডিগ্রি কোণে মারলে 45 ডিগ্রি কোণে মারলে কি হবে? নিক্ষিপ্ত বস্তুর পাল্লা কি হবে সবচেয়ে বেশি। তাহলে যখন যখন থিটার মান 45 ডিগ্রি তখন আর এর মান কি হবে? ম্যাক্সিমাম। এইটা একটু মাথায় সেট করে ফেলো। এরপরে আমরা আরেকটি ইকুয়েশন করব। ইকুয়েশনটি লিখে ফেলো ভাইয়া। ইকুয়েশনটা হচ্ছে tan থিটা ইকুয়াল 4h ডিভাইডেড বাই r। tan থিটা ইকুয়াল 4h ডিভাইডেড বাই r। ঠিক আছে? এই ইকুয়েশনটা মুখস্থ করে ফেলো। tan থিটা সমান 4h ডিভাইডেড বাই r। এখন এই জায়গাটায় আমরা একটু ম্যাথ অ্যাপ্লাই করি তো। ধর আমি বললাম এই সূত্রের পরে আমি তোমাকে বললাম আমি একটা বস্তুকে আবার 45 ডিগ্রি কোণে মারছি, তাহলে চিন্তা করো তো ভাইয়া tan 45 ডিগ্রি সমান হবে 4h ডিভাইডেড বাই কি r ম্যাক্স। যেহেতু 45 ডিগ্রি কোণে মারছি r এর মান কি হবে? ম্যাক্সিমাম হবে। tan 45 ডিগ্রির মান কত? 1 না? তাহলে আমরা অবশ্যই বলতে পারি r ম্যাক্সিমাম হচ্ছে উচ্চতার কয় গুণ? 4 গুণ। আর ম্যাক্সিমাম হচ্ছে সর্বাধিক উচ্চতার কয় গুণ? 4 গুণ। অথবা এই লাইনটাকে আমরা পেঁচায় বলতে পারি h সমান হচ্ছে r max ডিভাইডেড বাই কত? 4। তাহলে সর্বাধিক উচ্চতা হচ্ছে r max এর 4 ভাগের 1 ভাগ। সর্বাধিক উচ্চতা হচ্ছে r max এর 4 ভাগের 1 ভাগ। এই প্রত্যেকটা লাইন আমরা বুঝতে পারছি, প্রত্যেকটা লাইন আমরা লিখছি। এরপরে আমাদের নেক্সট যে পড়া, আমরা নেক্সট পড়াটায় চলে আসি। নেক্সট পড়া হচ্ছে কত বেগে মারলে h এবং r সমান হবে। কত বেগে মারলে মানে ভি নট এর মান কত হলে h এবং r পরস্পরের সমান। তাহলে দেখো সেই ক্ষেত্রে tan থিটা সমান আমরা 4h ডিভাইডেড বাই r লিখতে পারি। তাহলে যদি h এবং r পরস্পরের সমান হয়ে যায় তাহলে এটা কি হবে? কাটাকাটি হয়ে যাবে। তাহলে আমরা অবশ্যই লিখতে পারি যে এখানে থিটা সমান হবে tan ইনভার্স অফ 4। আমরা এই মানটা মুখস্থ রাখবো। এই মানটা হবে 75.96 ডিগ্রি বা কোন জায়গায় বলছে কি 76 ডিগ্রি। ঠিক আছে? তাহলে কত কোণে মারলে আনুভূমিক পাল্লা সর্বাধিক উচ্চতার সমান হবে? আনসার হচ্ছে থিটা ইকুয়াল tan ইনভার্স 4 75.96 ডিগ্রি। কোন জায়গায় বলছে কত ডিগ্রি? 76 ডিগ্রি। কথা ক্লিয়ার? কথা কি বুঝছো? এরপরে আমাদের এখন যে টপিকটা পড়াবো সেটা আসলে লিটারালি ভার্সিটির জন্য কোশ্চেনটা আসলে মেডিকেলের জন্য কঠিন হয়ে যাবে, বাট আমরা ছোট্ট করে একটু শিখবো। সেটা হচ্ছে, এটা মুছে দিলাম। হ্যাঁ, আশা করি সবাই লিখতে পারছো এই জিনিসগুলা। এখন এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। একটা ব্যাপার চিন্তা করো তো, তোমার আমি একটা চিত্র আঁকি। খেলো দেখো, ধরো এইটা হচ্ছে একটা প্রাসের জন্য চিত্র। আমি একটা প্রাসকে মারলাম, সে এইভাবে এই বিন্দুতে পড়ছে। কোনো সমস্যা আছে? সমস্যা নাই, প্রাসটা এমনিই পড়বে, তাই তো? এখন আমি আরেকটা প্রাস আঁকতেছি। ওই প্রাসটা কি করতেছে? আমি একটু খারাপ ভাবে মারছি, সে বেশি উপরে উঠে এই বিন্দুতেই পড়লো। তাহলে দেখো একটা প্রাসকে আমি একই বিন্দু থেকে ভিন্ন ভিন্ন কোণে মারছি, কিন্তু সে একই বিন্দুতে এসে পড়ছে। সম্ভব কিনা? সম্ভব, যদি দুইটা বেগ কি হয়? সেম হয়। তাহলে খেয়াল রাখবা, যদি এইখানে ধরো এইটা হচ্ছে থিটা 1, এটা হচ্ছে থিটা 2, যদি ভি নট 1 সমান ভি নট 2 হয়, তাহলে একটা যদি হয় থিটা এবং আরেকটা হবে 90 প্লাস মাইনাস থিটা, আরেকটা হবে কি 90 প্লাস মাইনাস অফ থিটা। কোণে নিক্ষেপ করলে r1 সমান কি হবে? r2 হবে। ধরো তুমি এই বাংলা লাইনটা বুঝো নাই, আমি তোমারটা ম্যাথ দিয়ে বুঝাই। ঠিক আছে? ধরো একই বেগে নিক্ষেপ করা হয়েছে, ধরো থিটা 1 এর মান হচ্ছে 30 ডিগ্রি
তাহলে থিটার মান কত হইতে পারে, থিটা 2 এর মান কত ডিগ্রি হতে পারে 60। তুমি দেখবা একই বেগে মারলে 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণে যদি দুটো বস্তুকে মারো তার একই বিন্দুতে গিয়ে পড়বে, তার একই বিন্দুতে গিয়ে পড়বে। আচ্ছা ভাই যোগ করলে কত হবে 120। ধরো থিটার মান কত ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে 90 মাইনাস থিটা কত হবে 60 ডিগ্রি, 90 প্লাস থিটা কত হবে 120 ডিগ্রি। তাহলে একই বেগে যদি তিনটা বস্তুকে এই কোণে নিক্ষেপ করা হয় তারা আনুভূমিক বরাবর একই দূরত্ব অতিক্রম করবে। এখন বললাম ভাইয়া 30 আর 60 তো বুঝলাম, 120টা বুঝায় দেন। ব্যাপারটা এরকম হবে 30 60 120, বাট এই আর এবং এই আর কি হবে সমান হবে। বাট এই বুঝছো, এই যদি কোশ্চেন আসে কোশ্চেনটা কঠিন হবে, বাট আশা করি ক্লাসে যারা আসো পারবা। শুধু মনে রাখবা থিটা এবং 90 প্লাস মাইনাস অফ থিটা করে নিক্ষেপ করলে একই বেগে নিক্ষেপ করলে আনুভূমিক পাল্লা কি হবে সমান হবে। কথা ক্লিয়ার? এখন তাহলে প্রাসের গতিপথ আমি কেমন বললাম অধিবৃত্তাকার অথবা কি বললাম প্যারাবোলা বললাম। কোশ্চেনটা চেঞ্জ করে দিচ্ছি, আমি বলছি একটা প্রাসের সাপেক্ষে অন্য প্রাসের গতিবেগ কেমন, একটা প্রাসের সাপেক্ষে অন্য একটা প্রাসকে মনে হবে সে সরল রেখায় যাচ্ছে, কারণ দেখো দুইজনই তো ভাই একই দিকে বেঁকে যাচ্ছে, তাহলে একজনের সাপেক্ষে আরেকজনকে কি মনে হবে সরল রেখা। ঠিক আছে, এগুলো সবকিছুই মানে কোনো কিছু নোট করতে হবে না, আমরা একটু লেকচার শিটে চলে যাচ্ছি। ঠিক আছে, তুমি দেখো আমরা প্রাসের সংজ্ঞা পড়ছি, এই জায়গা খেয়াল করো প্রাসের সংজ্ঞা পড়ছি, প্রাসের এখানে প্রত্যেকটা সংজ্ঞা পড়ছি। তারপরে এই যে প্রাসের বৈশিষ্ট্য মানে এই পুরা পেজটা প্রাস বা প্রজেক্টাইলের পুরা পেজটা ভাইয়া ইনফিনিটিভ স্টার। ঠিক আছে, অভিকর্ষ বল, অভিকর্ষ ত্বরণ, উলম্ব তলে দ্বিমাত্রিক, বক্রগতি, সমত্বরণ, অধিবৃত্তাকার বা প্যারাবোলা, 45 এ আর ম্যাক্সিমাম, ওই tan ইনভার্স 4 45 ডিগ্রি, সবগুলা কথা কিন্তু আমার এই শিটে আছে। এতক্ষণ যা যা পড়াইলাম প্রত্যেকটা কথা শিটে বলা আছে। এরপরে আমাদের যেটা প্যাচ লাগে, আমরা প্রাসের গতি বললাম দ্বিমাত্রিক, কিন্তু সর্বাধিক উচ্চতায় প্রাসের গতি কয় মাত্রিক এক মাত্রিক। তাহলে প্রাসের গতি কয় মাত্রিক দ্বিমাত্রিক, কিন্তু সর্বাধিক উচ্চতায় প্রাসের গতি এক মাত্রিক। দেখো এই কথাগুলো আমি তোমাকে বুঝাই দিছি। এবং বেগ কি হয় সর্বনিম্ন, কোন কোন বইতে বলা আছে কি শূন্য, আনুভূমিক উপাংশ ধ্রুব থাকে, উলম্ব উপাংশ কি হয় শূন্য হয়। বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি 90 ডিগ্রি। গতি শক্তি সর্বনিম্ন হয় আর স্থিতি শক্তি কি হয় সর্বোচ্চ হয়। প্রত্যেকটা কথা শীটের মধ্যে আছে। কথা ক্লিয়ার? এবং আমি এতক্ষণ ধরে যতগুলা সূত্র তোমাদেরকে বললাম প্রত্যেকটা সূত্র আমার এই জায়গাটায় বলা আছে। কথা ক্লিয়ার? শুধু tan θ সমান 4h/r এই একটা সূত্র নাই, এটা ছাড়া প্রত্যেকটা সূত্র এই জায়গাটায় আছে। তাহলে আমি বলবো যে প্রাস নিয়ে আমরা যে কটা, আবার এখানে দেখো কল টু মাইন্ড মানে হচ্ছে যে ব্যাপারগুলো নিয়ে প্যাচ লাগে, এই যে এখানে 76 ডিগ্রি নিয়ে প্যাচ লাগবে, থিটা এবং 90 এখানে প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস থিটা, এই ব্যাপারগুলো নিয়ে প্যাচ লাগে, এগুলো আমি তোমাকে আবার লিখে দিছি। কথা ক্লিয়ার? যে এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু পরীক্ষার হলে কি হবে প্যাচ লাগবে। কথা ক্লিয়ার? তাহলে আমাদের প্রাস পড়ার পরে আমাদের এখানে পড়া কি পরন্ত বস্তু। আমরা জানি পরন্ত বস্তু কিন্তু আমরা মহাকর্ষ অভিকর্ষ ওই চ্যাপ্টারটায় পড়াইছি। পরন্ত বস্তু পড়াইছি, পরন্ত বস্তু নোট করে দিছি, এই জায়গায় আমরা আর পরন্ত বস্তু পড়াবো না। এরপরে একটাই জিনিস আমাদের পড়া, সেটা হচ্ছে সুষম বৃত্তীয় গতির বৈশিষ্ট্য। শুধুমাত্র সুষম বৃত্তীয় গতির বৈশিষ্ট্য আমরা পড়বো। হ্যাঁ প্লাস মাইনাস থিটা বললামই তো, প্লাস মাইনাস দাও। এটা ইসাক স্যারের বইতে প্লাস মাইনাস দেওয়া, আর অন্যান্য বইতে শুধুমাত্র কি দেওয়া মাইনাস দেওয়া। বুঝা গেছে? আমরা ইসাক স্যারের বইটাই ফলো করব। ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা একটু পরে আসি। এরপর হচ্ছে সুষম বৃত্তীয় গতির বৈশিষ্ট্য। এই সুষম বৃত্তীয় গতির বৈশিষ্ট্য এইটাও আমরা একটু ছোট্ট করে মহাকর্ষ বিকর্ষ ওই চ্যাপ্টারে বলছিলাম। ঠিক আছে, আমি যা ছোট করে রিভিউ করে দিচ্ছি, এই ব্যাপারটা আমরা অনেক বেশি ডিটেইলস বলবো না। ঠিক আছে, আমরা জানি যে একটা বস্তুকে যদি আমরা বৃত্তাকার পথে ঘুরাই, একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরানোর জন্য আমাকে একটা বল দিতে হয়, ওই বলটাকে বলা হয় কেন্দ্রমুখী বল অথবা অভিকেন্দ্রিক বল অথবা সেন্টিপেটাল ফোর্স। কি কি নাম বললাম? কেন্দ্রমুখী বল, অভিকেন্দ্রিক বল অথবা কি সেন্টিপেটাল ফোর্স।
ঠিক আছে। এবং এই বল দিলে বস্তুটা সুষম বৃত্তাকার পথে ঘুরে, এর বেগের দিক হয় সব সময় বৃত্তাকার পথের স্পর্শক বরাবর। বেগের দিক হয় কি? বৃত্তাকার পথের স্পর্শক বরাবর। আমরা জানি এটা হচ্ছে বেগের দিক, ব্যাসার্ধ বরাবর এই বরাবর সেন্টিপেটাল ফোর্স কাজ করে, এই বরাবর কাজ করে কি? সেন্টিপেটাল ফোর্স। এবং এই বরাবর কাজ করে কেন্দ্র বিমুখী বল বা কি? সেন্ট্রিফিউগাল ফোর্স। এখন তোমরাই বলো তো, এই সেন্টিপেটাল এবং সেন্ট্রিফিউগাল দুইটার মধ্যে বস্তুটা ঘোরানোর জন্য কোন বলটা আমি নিচে দিব? সেন্টিপেটাল ফোর্স, মানে কি? কেন্দ্রমুখী বল। আর কেন্দ্র বিমুখী বল কি? প্রাকৃতিক ভাবে সৃষ্ট হয়, এই জন্য এই বলটাকে বলা হয় অলিক বল। কি বল বলা হয়? অলিক বল অথবা কি? সিউডো ফোর্স। অলিক বল অথবা কি? সিউডো ফোর্স। তাহলে যেহেতু কেন্দ্র বিমুখী বল আসলে প্রাকৃতিক ভাবে সৃষ্টি, এটা প্রকৃতপক্ষে ছিল না, এই জন্য কেন্দ্র বিমুখী বলটাকে বলা হয় সিউডো ফোর্স অথবা অলিক বল। তাহলে কেন্দ্র বিমুখী বলের দেখো কতগুলো নাম আছে: কেন্দ্র বিমুখী বল, অপকেন্দ্র বল, সিউডো ফোর্স, অলিক বল। ঠিক আছে, কেন্দ্র বিমুখী বল, অপকেন্দ্র বল, সিউডো ফোর্স, অলিক বল। কথা ক্লিয়ার? এবং এখানে আমরা এই জিনিসটা পড়ছিলাম, বেগ এবং বলের মধ্যবর্তী কোণ এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এই জন্য cos 90 এর মান কত? 0। এই জন্য কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজের মানও কি? 0। ঠিক আছে। এই জায়গাটায় বেগ, বেগটা কি ভাই সুষম বেগ নাকি অসম বেগ? অবশ্যই অসম বেগ। যেহেতু বেগের দিক চেঞ্জ হচ্ছে, এটা অবশ্যই কি? অসম বেগ। কিন্তু এই ব্যাপারটা এখন খেয়াল করতে হবে, এরা বেগের দিক চেঞ্জ হচ্ছে ঠিক আছে, কিন্তু যেহেতু সুষম বৃত্তীয় গতি, সে সমান সময়ে সমান কোণ উৎপন্ন করে আগায় চলে, ঘুরতে থাকে। সমান সময়ে সে সমান কোণ উৎপন্ন করে, এই জন্য রৈখিক বেগ অসম কিন্তু কৌণিক বেগ কি? সম। তাহলে এখানে সমকৌণিক বেগ কাজ করে, সমকৌণিক বেগ। এই যে সমকৌণিক বেগ, তাহলে আমাকে বলো তো ভাইয়া, কৌণিক ত্বরণের মান কত হবে? কৌণিক ত্বরণের মান কত হবে? 0 হবে। তাহলে রৈখিক ত্বরণ থাকলেও কৌণিক ত্বরণের মান কি হবে? 0 হবে। এই জায়গাগুলোতেই প্যাচ লাগে। তাহলে অসম বেগ কিন্তু সমদ্রুতি ত্বরণ থাকে, সমকৌণিক বেগ তাই কৌণিক ত্বরণ 0। বাট কি বুঝছো? সমকৌণিক বেগ তাই কি কৌণিক ত্বরণ 0। আশা করি আমরা এই পয়েন্টগুলা বুঝতে পারছি। এই পয়েন্টগুলা বুঝতে পারলে আমাদের এই যে সুষম বৃত্তীয় গতির বৈশিষ্ট্য, টোটাল 4 এবং 2 6টা পয়েন্ট লিখছি, 6টাই ইনফিনিটিভ স্টার এবং 6টা পয়েন্টই আমি বুঝাইছি এবং আমি ধরছি তুমি বুঝতে পারছো। এখানে সংজ্ঞাগুলো একটু রিডিং করে নিবা। আর তপন স্যারের বইতে একটু রেডিয়ান, যে ব্যাসার্ধের সমান একটা বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে তাই কি বলা হয়? রেডিয়ান। এখন এইটা খুব ইম্পর্টেন্ট যে 1 রেডিয়ান সমান 57.3 ডিগ্রি। 1 রেডিয়ান সমান 57.3 ডিগ্রি। তাহলে রেডিয়ানের ব্যাপারটা একটু রিডিং করবা, বাট এই জিনিসটা খুবই ভালো মতো মনে রাখবা। 1 রেডিয়ান সমান 57.3 ডিগ্রি। 1 রেডিয়ান সমান 57.3 ডিগ্রি। কৌণিক বেগের এককগুলো আমরা জানি। এই জিনিসটা আসলে উচিত ছিল আমার নিউটনীয় বলবিদ্যা দেওয়ার, কিন্তু আমি পাশাপাশি পেয়ে এই জায়গাটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে একটা ঘড়ির কাঁটার, মিনিটের কাঁটা, সেকেন্ডের কাঁটা এবং ঘন্টার কাঁটার কৌণিক বেগ, এটা খুবই আসে পরীক্ষায়, স্পেশালি ভার্সিটির পরীক্ষায়। ঠিক আছে, মেডিকেলের পরীক্ষাতেও এই জন্য আসার অনেক বড় চান্স আছে। ঠিক আছে, তাহলে এটা মনে রাখা খুবই সোজা। এখানে শুধু আমাদের পড়তে হবে, আমরা জানি কৌণিক বেগ ওমেগা সমান হচ্ছে টোয়াইস পাই বাই টি। কৌণিক বেগ ওমেগা সমান টোয়াইস পাই বাই টি। তাহলে শুধুমাত্র টি দিয়ে ভাগ করব। ঘন্টার ক্ষেত্রে একবার ঘুরেছে সেটা কত? 12 ঘন্টা। এই 12 ঘন্টাকে আমরা এখানে মিনিটে নিলাম, এখানে কিসে নিছি? সেকেন্ডে নিছি। তাহলে শুধুমাত্র টোয়াইস পাই বাই 12 করে দাও, পাই বাই 6 রেডিয়ান পার কি আওয়ার। এইখানে ভাগ করে দাও পাই বাই 360 রেডিয়ান পার কি মিনিট। এখানে ভাগ করে দাও রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, এইভাবে মিনিটের কাঁটা এবং সেকেন্ডের কাঁটা আমি জানতাম ক্লাসে এই ম্যাথটা করানোর সুযোগ পাবো না, দ্যাটস ওয়াই আমি পুরাটাই ব্যাখ্যা সহ শিটে দিয়ে দিছি। ব্যাখ্যা সহ যেহেতু আছে
তুমি একটু আশা করি এটা পারাই যাবে যে ভাইয়া এখানে এই যে 2 দিয়ে 60 কাটলে 30 হয়, π/30 হইছে, এতটুকু হিসাব আমি আশা করি আমার স্টুডেন্টরা পারে। ঠিক আছে, এই জায়গাটা একটা ইনফিনিটি স্টার দাও। এই জায়গাটা আসলে আমার খুবই পছন্দের টপিক, আমি প্রচুর কোশ্চেন দিব। এখন তোমাদের মেডিকেলে এখন পর্যন্ত আসে নাই, বাট এএফএমসি তে আসছে। কথা ক্লিয়ার? এই জায়গার কোশ্চেন এখন মেডিকেলে বা ডেন্টালে আসার চান্স আছে। এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের আসলে শীটের পড়া। এখানে কিছু ম্যাথের শর্টকাট দিয়ে দিছি, এই শর্টকাট গুলো আমি এখন মেইন বই থেকে দেখাবো। এই চ্যাপ্টার থেকে অবশ্যই অবশ্যই একটা ম্যাথ পরীক্ষা আসতে পারে। গত বছর আসে নাই, কিন্তু গত বছরের আগের বছর আসছে, তাহলে কি এই বছর আসে অনেক বড় একটা সম্ভাবনা আছে। তো আমরা কয়েকটা ম্যাথ করাবো। ঠিক আছে, আমার মেইন টার্গেট কিন্তু আজকে এই চ্যাপ্টারটাই পড়ানো। সো আমরা এই চ্যাপ্টারের কিছু ম্যাথ পড়াবো। নিউটনীয় বলবিদ্যা আমরা টাইম একটু কম নিব, আমরা এই চ্যাপ্টারটা একটু ডিটেইলস পড়বো, যেহেতু এখান থেকে ম্যাথ আসে। এখন তোমরা একটু সবাই আমাকে হেল্প করো তো। আমাকে সর্বাধিক উচ্চতায় ওঠার সময় টি ইকুয়াল কি সূত্র বলছিলাম? টি ইকুয়াল ইউ বাই জি। টি ইকুয়াল ইউ বাই জি। উড্ডয়ন কাল ক্যাপিটাল টি সমান টুয়াইস ইউ বাই জি। সর্বাধিক উচ্চতা ক্যাপিটাল এইচ সমান ইউ স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস জি। তোমাকে আমি বলি, এইখানে ইদার বলবে একটা বস্তুকে 9.8 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, হয় এখানে বলবে 9.8 অথবা এখানে বলবে ইউ এর মান হচ্ছে 19.6 মিটার পার সেকেন্ড। কেন এই দুইটা বেগই দেয়? কারণ কাটাকাটি যায়। ঠিক আছে, তাহলে একটা বস্তুকে হয় 9.8 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, অথবা 19.6 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। এখন দেখো তো, তাহলে এই ক্ষেত্রে টি এর মান কি হবে? 9.8 ডিভাইডেড বাই কত? 9.8 কয় সেকেন্ড হবে? 1 সেকেন্ড। তাহলে ক্যাপিটাল টি এর মান কয় সেকেন্ড হবে? 2 সেকেন্ড। আর ক্যাপিটাল এইচ এর মান কি হবে ভাইয়া? 9.8 ইনটু 9.8 ডিভাইডেড বাই 2 ইনটু কি 9.8। ঠিক আছে, 9.8 9.8 কাইটা দাও, এটা দিয়ে এটা কাটলে কত হবে? 4.9 মিটার। 4.9 মিটার। এটা কি বুঝছো? সোজা না? আচ্ছা, এখন তাহলে এটা আমাকে পরেরটা করে দাও তো। এখানে টি সমান হবে ইউ বাই জি, তাহলে 19.6 ডিভাইডেড বাই কত? 9.8। তাহলে এখানে কত হবে? 2। তাহলে ক্যাপিটাল টি কত হবে? 4। তাহলে ক্যাপিটাল এইচ কত হবে ভাইয়া? 19.6 ইনটু 19.6 ডিভাইডেড বাই 2 ইনটু 9.8। 2 ইনটু 9.8 মানে 19.6, এই 19.6 কাটাকাটি, তাহলে এখানে आंसर কত হবে? 19.6 মিটার। এটা কি বুঝছো? এইরকম মানই দিবে। তোমরা বাসায় গিয়ে ইউ এর মান 4.9 ধরে এই ম্যাথ গুলা করবা। এটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ। মানে আমি বলতে যাচ্ছি, এই ম্যাথটা যদি দেয় অবশ্যই অবশ্যই এই তিনটা মানের মধ্যেই দিবে। তোমরা ইনশাআল্লাহ হুবহু ম্যাথটা কমন পাবা। ঠিক আছে, এই ম্যাথটা হুবহু কমন পাওয়া যায়। ফাইন, এখন আমরা একটু মেইন বইতে একটা দৌড় মারবো। মেইন বইতে আমরা সব পড়ে ফেলছি, এগুলো সব পড়ছি আমরা। আপেক্ষিক বেগ পড়ছি, সবগুলা রাশি পড়ছি, আমরা প্রাস পড়ছি, এই গ্রাফগুলা পড়া শেষ আমাদের। আচ্ছা, এখানে দেখো ওই যে s ইকুয়াল v স্কয়ার, ওই ম্যাথটা এখানে দেওয়া আছে, আমরা বইতে দাগায় দিছি। হ্যাঁ, আচ্ছা, তারপরে এগুলা বুঝাইছি, গ্রাফগুলা বলে দিলাম। আচ্ছা, এই ম্যাথটা একটু করাবো। এই ম্যাথটা আসলে মানে অনেকেই হচ্ছে মুখস্থ করায়, আমরা একটু দেখাই এই ম্যাথটা। এই ম্যাথটা কি পাইছো আসলে বইতে? পেজ নাম্বার হচ্ছে 194। 194 একদম লেটেস্ট এডিশনের বইতে 194 পেজ। বই আনোস নাই? এই জন্য আমাকে শীট দিতাম না, জানো? কারণ আমি শীট দিলে শীটের মধ্যে সব দিতে হয়, এই জন্য কেউ বই আনে না, বই পড়তে হয়। এই ছেলেরা বই আনছো সবাই? বই এই তোর বই কই দেখা? হ্যাঁ ঠিক আছে, বই এবং বউ বাসায় রাখতে হয় না। আল আতিক, যদি আল কিতাব থাকে, আল বুখারি থাকে, আল হাজারি থাকে,
তাহলে আজকে থেকে আল আতিকও থাকবে। ঠিক আছে, পীর বাবা ফু। এই শুনো, তোমাকে একটুখানি গুতা দিলে তুমি শুরু হয়ে যায়। অনেক বড় ক্লাস, হ্যাঁ, অনেক ম্যাথ, হ্যাঁ, আমরা করাই। একটু খেয়াল করো, আমরা যে ম্যাথটা পড়তেছিলাম, এইখানে হচ্ছে একটা কাঠের তক্তা বা কাঠের পাত কিছু একটা বলবে। এই বুড়ি খেয়াল কর, তো এইখানে একটা বুলেট এসে ঢুকছে। এই বুলেটটা আগে তপন স্যারের বইয়ের ম্যাথটা করাবো, হ্যাঁ, আগে তপন স্যারের বইয়ের ম্যাথটা করাবো। এই বুলেটটা তক্তার ভেতরে 0.06 মিটার প্রবেশের পর বেগ অর্ধেক হারায়। প্রবেশের পর কি হয় ভাইয়া? বেগ অর্ধেক হারায়। এটা তপন স্যারের বইতে আছে, বেগ অর্ধেক হারায়। এটা হচ্ছে একটা ম্যাথ। আরেকটা ম্যাথ হচ্ছে, এটা ইসার স্যারের বইতে, যে এটা তক্তা, এখানে একটা বুলেট ঢুকছে, এখানে 0.04 মিটার 0.04 মিটার প্রবেশের পর বেগ 75% হারায়। এখানে বেগ কত হারাইছে? 75% হারাইছে। এখন বলা হয়েছে বাকি বেগ দিয়ে আর কত দূর সে প্রবেশ করবে। তাহলে বাকি বেগ মানে তোমাকে অবশ্যই এই জায়গায় কি বের করতে হবে ভাইয়া? বাকি বেগ। বাকি স্পেলিং তো দীর্ঘইকার, বাকি বেগ। তাহলে দেখো ভাইয়া, বেগ যদি অর্ধেক হারায় তাহলে বাকি থাকবে কত? অর্ধেক না? বেটা কি বুঝছো? বাকি থাকবে কি? অর্ধেক। তো তুমি মনে রাখবা, হাফটা দেখতে ভাল লাগতেছে না, তুমি উল্টে দাও, 2 স্কয়ার মাইনাস 1 কত হবে? 3। তাহলে ডিরেক্টলি আনসার হবে এই যে দূরত্ব দেওয়া আছে 0.06 ডিভাইডেড বাই কত? 3। তাহলে আনসার কত হবে? 0.02 মিটার। 0.02 মিটার। এটা কি বুঝছো? তাহলে ধরো হাফ আছে, উল্টায় দিলাম, কি হবে? 2 স্কয়ার করে কত করব? 1 বিয়োগ করব। স্কয়ার করে 1 বিয়োগ করব। আমরা মহাকর্ষ অভিকর্ষ এরকম একটা ম্যাথ করছিলাম, 1/c 4 অংশ ছিল, মনে আছে? সো এরকম করে আমরা এই যে হাফ আছে এটাকে উল্টায় দিব, স্কয়ার করে কি করব? 1 বিয়োগ করব। যদি বড় হয় তাহলে রুট করে 1 বিয়োগ করি, আর যদি ছোট হয় তাহলে স্কয়ার করে 1 বিয়োগ করি। আমরা কোনো ভগ্নাংশ রাখি না, মনে আছে? আচ্ছা, তাহলে দেখো এই যে এখানে 75% বেগ হারাইলো, তাহলে বেগ বাকি কত ভাইয়া? 25%। মানে কত? 1/4। 25/100 মানে কত? 1/4। কি বুঝছো না? লিখবো? বুঝি না তো আমি, বিশ্বাস করি না। 25% সমান 25/100 সমান 1/4। এটা বলো তো ভাইয়া, এই যে 1/4 আছে, আমরা কি করব? 4 স্কয়ার মাইনাস 1 কত হবে? 15 হবে। তাহলে বলো তো ভাইয়ারা, এই ম্যাথে आंसर কত হবে? 0.04 ডিভাইডেড বাই কত? 15। তোমরা মাঝখানে একটা ট্রল করছিলে না, মেয়েরা কি সে আটকায়, ছেলেরা কি সে আটকায়, মেডিকেল স্টুডেন্টরা ভাগ করতে আটকায়। এই ভাগের आंसर বলো ভাইয়া। চালান শেষ, তাই না জান্নাত? তাহলে বল आंसर বল। আচ্ছা করি। এখানে খেয়াল করো ভাইয়া, এখানে যদি আমি 40 বানাইতে চাই মানে কত দিয়ে গুণ করতে হবে? 1000 দিয়ে গুণ করা লাগবে। কত দিয়া? 1000 দিয়া। তাহলে 1000 দিয়ে গুণ করলে 40/15 ইন্টু কি? 10.3। এই পর্যন্ত বুঝছি। 15 দিয়া তুমি 40 রে কাটো, কত হয়? 2 হয় কত? 30। 10 মানে কত? 100। 6 15 কত? 90। তাহলে এখানে হবে কত? 2.6। সো the answer will be 2.6 into 10 to the power minus 3 meter। 2.6 into 10 to the power minus 3 মিটার। আমি আরো স্পেসিফাই যদি করে দেই, 2.67 into 10 to the power minus 3 মিটার। তোমাকে এখানে 2 পয়েন্ট সামথিং হবে, 2 পয়েন্ট সামথিং বলতে পারলেই হবে। 2 পয়েন্ট সামথিং into 10 to the power minus 3 মিটার। ব্যাপারটা কি বুঝছো? এই ম্যাথটা পরীক্ষায় আসার চান্স আছে, কারণ এই ম্যাথটা তপন স্যারের বইতেও আছে, এই ম্যাথটা ইসাক স্যারের বইতেও আছে। এই ম্যাথের সাথে আমরা আরো কিছু ম্যাথের শর্টকাট
শীটে দিছি, এর মধ্যে আরেকটা ম্যাথ একটু করাই দিব। এই ম্যাথটা সবাই ও ছবি তুলছে গ্রুপে দিয়ে দিবেন, যারা এখনো তুলতে পারো নাই, আশা করি তোলা শেষ। এই যে 2.67 × 10⁻³ মিটার, কথা ক্লিয়ার? আচ্ছা, এইটার পরে আমরা আরেকটা শুধু তক্তার ম্যাথ করাবো। এটা হচ্ছে এই ম্যাথটা, যে বেগ 4 গুণ করছে কয়টা তক্তা ভেদ করতে পারবে। আনসার হচ্ছে, শর্টকাট হচ্ছে n সমান কি v²। তাহলে বেগ যদি 2 গুণ করে তক্তা হবে 4টা, 4 গুণ করলে তক্তা হবে কয়টা? 16টা। বাট কি বুঝছো? শর্টকাট দিয়ে দিছি, এটা অ্যাপ্লাই করে নিবা। ধরো তুমি এটাও বুঝো নাই, এটার আরো কিছু অনুরূপ ম্যাথ করতে চাও, এটার অনুরূপ ম্যাথ আমাদের লেকচার শিটে এই যে দেখো 7 এবং 8 নাম্বার অনুরূপ ম্যাথ আমাদের লেকচার শিটে 7 আর 8 নাম্বার বাই কর। এই যে বেটা, এই যে 7 আর 8, ঠিক আছে? এই অনুরূপ ম্যাথ গুলা, ঠিক আছে? তাহলে এখানে প্রত্যেকটা ম্যাথ লেকচার শিটের প্রত্যেকটা ম্যাথ দেখো আমি করে দিয়েছি অথবা শর্টকাট লিখে দিছি। এই শর্টকাট গুলা দিয়ে এই ম্যাথ গুলা বারবার প্র্যাকটিস করবা, আমার মনে হয় এই ম্যাথ গুলা আসবে। যে 3টা ম্যাথ আমি করাই দিছি শুধুমাত্র ওই 3টা ম্যাথেরই আনসার দেই নাই, আর বাকি সবগুলোর আনসার কিন্তু আমি দিয়ে দিছি। কথা ক্লিয়ার? সো আমাদের মেইন পড়া আজকে শেষ। এরপরে আমরা পড়াবো হচ্ছে নিউটনীয় বলবিদ্যা। সো নিউটনীয় বলবিদ্যার লেকচারটা হবে একটা রিভিউ লেকচার। যেহেতু আমরা পূর্বে নিউটনীয় বলবিদ্যার ক্লাস নিছি, আজকেরটা হবে কি রিভিউ, বা রিভিউ তো আমি মোটামুটি সবকিছুই বলবো ছোট্ট করে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে নিউটনীয় বলবিদ্যা আমাদের শুরু হবে হচ্ছে, বলের সংজ্ঞা আমরা পারবো, সমস্যা নাই। আচ্ছা, একটু এই জায়গাটা মানে দাগায় দেই, দাগায় দেওয়ার পর আমরা মেইন পড়াতে যাচ্ছি, ঠিক আছে? দাগায় দেওয়ার পরে মেইন পড়াতে যাব। একদম প্রথম কথা খেয়াল করো ভাই, বলের সংজ্ঞা আমরা সবাই জানি। বলের সংজ্ঞা আমরা সবাই জানি। এখানে মনে রাখতে হবে বলের বৈশিষ্ট্য। দেখো এই জায়গাটায় 4টা বৈশিষ্ট্যের কথা দেওয়া আছে, ঠিক আছে? এটা মনে রাখা যায়, একটু লেখো। বিকৃত দিকে জোড়া ত্বরণ। হ্যাঁ, বলের বৈশিষ্ট্য, বলের বৈশিষ্ট্য, বলের বৈশিষ্ট্য, এটা মনে রাখবা। বিকৃত দিকে জোড়া ত্বরণ, বলের বৈশিষ্ট্য যখন আমরা পড়বো আমরা লিখবো এইভাবে, যে বিকৃত দিকে জোড়া ত্বরণ। বিকৃত দিকে জোড়া ত্বরণ মানে, ত্বরণ মানে ত্বরণ সৃষ্টি করে, বিকৃত দিক মানে দিক পরিবর্তন করতে পারে, বিকৃত মানে বিকৃতি ঘটাতে পারে, এবং জোড়ায় জোড়ায় কাজ করে, এবং জোড়ায় জোড়ায় কাজ করে। আমরা জানি বলের এসআই একক নিউটন, কিন্তু এইটাই যে প্রচলিত একক, এই লাইনটা তোমরা খেয়াল করো না। বলের প্রচলিত একক অথবা এসআই একক কি নিউটন। তোমরা প্রচলিত ওয়ার্ডটা দেখলেই অন্য আনসার দাগানো শুরু করো। তাহলে বলের এসআই একক অথবা প্রচলিত একক কি নিউটন। আরো দুটি একক আছে, একক দুটি একটু পড়ে নিবা। একটা হচ্ছে তোমার এফপিএস পদ্ধতিতে পাউন্ডাল, এবং সিজিএস পদ্ধতিতে কি ডাইন। মাত্রা খুব ইম্পর্টেন্ট, একক এবং মাত্রা আমরা বারবার বলছি, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে। আমাদের দিন যে ব্যাপারটা বলতে হবে, বলের অপ্রচলিত একক, এর মধ্যে সিজিএস পদ্ধতি এবং এফসিপিএস পদ্ধতিতে ডাইন এবং পাউন্ডালের কথা বলা আছে। এরা হচ্ছে ভাইয়া পরম একক। এরা কি একক ভাইয়া? পরম একক। এবং এরপরে দেখো আরো 3টা একক কথা বলা আছে, যারা কি অভিকর্ষীয় একক। এগুলা যেহেতু অপ্রচলিত, গতকালকে আমরা কাজের ক্ষেত্রে এরকম কিছু অপ্রচলিত একক পড়াইছিলাম এবং কোশ্চেন করছিলাম অপ্রচলিত একক থেকে ডেইলি এক্সামে, তাই না? কি খারাপ আমি। আচ্ছা, মানে ধরা দেওয়ার জন্য। তোমরা আমার লেকচার ফলো করো কিনা, আমার লেকচার শিট পড়ো কিনা, এটা বোঝার জন্য এই কাজগুলো করি, ঠিক আছে? সো নরমালি আসলে প্রচলিত এককই আসবে, কিন্তু অপ্রচলিত এককগুলো আমরা ডেইলি এক্সামে দিব, আমরা বারবার কোচিং এর পরীক্ষা দিব। আমার থিম হচ্ছে কঠিন প্রস্তুতি, সহজ পরীক্ষা। আমরা সবচেয়ে কঠিন কোশ্চেনটার জন্য প্রস্তুত থাকবো, সোজা আসলে আমরা হেসে খেলে পরীক্ষা দিয়ে বেরোবো। কথা ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা এককগুলা আশা করা যায় সবাই ঠিক মতো গুছায় করে ফেলবো, যেভাবে আমরা লেকচার শিটে দিয়ে দিছি, ঠিক আছে? এরপরে এই জায়গা থেকে আমরা এখন নোট করা শুরু করব, ঠিক আছে? আমরা নোট করা শুরু করব, এবং এই নোটটাই আমাদের পরীক্ষার আগে কাজে লাগবে, ঠিক আছে? পরীক্ষার আগে কাজে লাগবে। তাহলে আমরা যত প্রকার বল বলবো, আমরা বলকে প্রধানত দুইটা বস্তুর পারস্পরিক অবস্থানের উপর ভিত্তি করে বলকে প্রকাশ করা যায় দুই ভাবে। তাহলে পারস্পরিক অবস্থানের উপর ভিত্তি করে বল কয় প্রকার ভাইয়া? দুই প্রকার। একটা হচ্ছে ভাইয়া টাচ করে থাকে,
তাদেরকে বলা হয় ভাইয়া স্পর্শ বল। আর এটা হচ্ছে টাচ করে না, সেটা কি অস্পর্শ বল। এই যে টাচ করে রাখে, এখানে নাউজুবিল্লাহ কথা মনে রাখবা, একটা মহিলার স্পর্শ, যে হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত নারী। সে কে? নট শেখ হাসিনা, সে হচ্ছে ঘসেটি বেগম। কেডা? ঘসেটি বেগম। তাহলে মনে রাখো, ঘ সে টির, ঘসেটির স্পর্শ, ঘসেটির স্পর্শ বলতেই কেমন লাগতেছে, নাউজুবিল্লাহ। এই ঘতে হচ্ছে ঘর্ষণ বল, এই শতে হচ্ছে সান্দ্র বল, এবং এই টতে হচ্ছে টান বল বা টানা বল। ঘসেটির উপর আবার টান আছে নাকি? ঠিক আছে, তাহলে যে বল তৈরি হওয়ার জন্য দুইটা বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ দরকার হয় তাকে বলা হয় স্পর্শ বল। এক্সাম্পল কি? ঘষেটির স্পর্শ। তোমার খুব ভালো লাগছে, বুঝতেছেন ব্যাপারটা। তাহলে এক্সাম্পল কি? ঘষেটির স্পর্শ। তাহলে এর বাইরে যা আসবে সেটাই কি? অস্পর্শ বল। তাহলে এই জিনিসগুলো আমরা পড়বই না, আমরা শুধুমাত্র মনে রাখবো ঘষেটির স্পর্শ। কি বললাম ভাইয়া? ঘষেটির স্পর্শ। তুমি রাতের বেলা বলতে থাকবা ঘষেটির স্পর্শ। যেমন করে আমি পড়াইছিলাম বাবা বার্নৌলি, মনে আছে? বাবা বার্নৌলি কিসের জনক? গ্যাসের গতিতত্ত্বের জনক। এগুলা বারবার বলবা, বাবা বার্নৌলি, ঘষেটির স্পর্শ, সাদিয়া ডাইনি গান গায়, তাই না? আবার উদ্ভিদের শারীরতত্ত্ব জনক হচ্ছে হালা। হালা মানে কি? হেইলস। তো এরকম বলতে থাকবা। শালা না, হালা, হালা। ঠিক আছে। এরপরে এই যে আমরা বলগুলার কথা বললাম, এই বলগুলা তৈরি হওয়ার পিছনে কয়টা মৌলিক বল দায়ী? এইখান থেকে আসলে আমাদের 100% টপিক শুরু। এইখান থেকে অবশ্যই অবশ্যই একটা কোশ্চেন মেডিকেল, ডেন্টাল অথবা এফএমসি যে কোনো এক জায়গায় আসবে। এটা হচ্ছে কি? 4টা মৌলিক বল। তাহলে প্রথম কথা আমাদের মাথায় থাকবে মৌলিক বল কয়টা? 4টা। আমরা জানি মহাকর্ষ বল, তড়িৎচুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল এবং কি দুর্বল নিউক্লিয় বল। এই বলগুলা কোনো না কোনো কণার বিনিময়ের ফলে সৃষ্টি হয়। ওই টেকনিকটা আমি তোমাকে এইভাবে দিছিলাম, আশা করি আমি পড়াইছিলাম মসদ মানে কি? গমন। মসদ মানে গমন। আর ত মানে কি পড়াইছিলাম ভাইয়া? ফোটন। তাহলে মসদ মানে গমন, ত মানে ফোটন। একটু আমার সাথে সাথে রিপিট করো তো। মসদ মানে গমন, ত মানে ফোটন। মসদ মানে গমন, ত মানে ফোটন। আমি কি মিন করলাম? মহাকর্ষ বল তৈরি হয় গ্র্যাভিটন কণার বিনিময়ের ফলে, সবল নিউক্লিয় বল তৈরি হয় মেসন কণার বিনিময়ের ফলে, দুর্বল নিউক্লিয় বল তৈরি হয় দুইটা কণার বিনিময়ের ফলে। একটা হচ্ছে নিউট্রিনো আর এটা কি? বিটা। এই দুইটাকে একসাথে কোন কোন বইতে বলছে বোসন কণা, কোন কোন বইতে কি কণা বলছে ভাইয়া? বোসন কণা। এই যে বোসন কণা, এই বোসন কণা আবার কয়টা টাইপ? দুইটা টাইপ, একটা ডব্লিউ, একটা কি জেড। এই জেড মানে হচ্ছে জেড নট, ডব্লিউ মানে হচ্ছে ডব্লিউ প্লাস এবং কি ডব্লিউ মাইনাস। ঠিক আছে, বোসন কণা ডব্লিউ এবং কি জেড, ডব্লিউ প্লাস ডব্লিউ মাইনাস, আর এটা কি জেড নট। এই মেসন কণা না বলে তপন স্যারের বইতে এখানে বলা আছে এটা হচ্ছে গ্লুঅন। কি বলা আছে এখানে? গ্লুঅন। তাহলে মহাকর্ষ বল গ্র্যাভিটন কণা, সবল নিউক্লিয় বল মেসন অথবা কি গ্লুঅন, দুর্বল নিউক্লিয় বল দুইটা কণা নিউট্রিনো বিটা, নিউট্রিনো বিটা। একসাথে বলেছি বোসন, কয়টা টাইপ? দুইটা, ডব্লিউ এবং জেড। তড়িৎচুম্বকীয় বল ফোটন কণা, তড়িৎচুম্বকীয় বল ফোটন কণা। এতটুকু পড়া হইলে কোন বল কোন কণার বিনিময়ের ফলে তৈরি হচ্ছে এইটা আমাদের পড়া কমপ্লিট। এরপরে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে এক একটা বল সম্পর্কে, এক একটা বলের বৈশিষ্ট্য। এর মধ্যে আমরা অবশ্যই অবশ্যই মহাকর্ষ বল নিয়ে অনেক ডিটেইলস পড়ে ফেলছি। যে 1687 সালে স্যার নিউটন এই সূত্রটা দিছিল। হ্যাঁ, মহাকর্ষ সূত্রটা কেমন ছিল? এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুকণা পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, নট ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। আমি ক্লাসে পড়াইছিলাম
দূরত্ব 2 গুণ করলে বল হবে 4/1 এই জন্য বর্গের ব্যস্তানুপাতিক এই কথাটা ইম্পর্টেন্ট। নাও খেয়াল করো, সূত্রের মধ্যে আমি বললাম এই মহাকর্ষ বল অবশ্যই সব সময় আকর্ষণধর্মী। এই মহাকর্ষ বল কখনোই বিকর্ষণধর্মী হতে পারে না। এই যে আমরা বললাম মহাকর্ষ বল আকর্ষণধর্মী, এই বলটার পাল্লা কেমন? অসীম দূরত্ব পর্যন্ত কাজ করে। তাহলে এই মহাকর্ষ বলের পাল্লা কেমন হবে? অসীম। এই মহাকর্ষ বলের পাল্লা কেমন হবে? অসীম। এবং এই মহাকর্ষ বল এই মহাজগৎ গঠন করে। এই জন্য বলা হয় এই বলটার অপর নাম হচ্ছে মহাজাগতিক বল। কারণ কি? কারণ হচ্ছে সে লিখে ফেলো গ্যালাক্সি গঠন করে। সে কি গঠন করে ভাইয়া? গ্যালাক্সি গঠন করে। এই জন্য এই বলটাকে আমরা মহাজাগতিক বল বলতে পারি, মহাজাগতিক বল বলতে পারি। আর একটা এক্সট্রা লাইন যেটা হচ্ছে আমরা স্থিতিতে পড়ছিলাম যে এই বলটা মহাকর্ষ বলটা মাধ্যমের উপর নির্ভর করে না, মহাকর্ষ বলটা মাধ্যমের উপর নির্ভর করে না। তাহলে মহাকর্ষ বল সম্পর্কে যে কয়টা কথা লাগবে আবার বলছি। মহাকর্ষ বল অলওয়েজ আকর্ষণধর্মী, এই বলের পাল্লা অসীম, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই বলটা গ্যালাক্সি গঠন করে, তাই এটাকে বলা হয় মহাজাগতিক বল। এবং মহাকর্ষ বল মাধ্যমের উপর নির্ভর করে না, এই বল কখনোই বিকর্ষণধর্মী হতে পারবে না। মহাকর্ষ বল পড়ার পরে আমাদের পড়তে হবে হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বল আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। দ্যাট মিন্স এই তড়িৎ চুম্বকীয় বল সে আকর্ষণ ধর্মীয় হতে পারে, বিকর্ষণ ধর্মীয় হতে পারে। সেও মহাকর্ষ বলের মতোই তারও পাল্লা কেমন? তারও পাল্লা অসীম। তারও কি? পাল্লা অসীম। এরপরে আমাকে যেটা পড়তে হবে, এই যে তড়িৎ চুম্বকীয় বল তার কাজ কি? তার কাজ পড়তে গেলে আমার তোমাদের কথা মনে পড়ে। এই যখনই 6টা বাজবে তোমাদের মধ্যে অস্থিরতা কাজ করবে। তোমরা লুকায় লুকায় ব্যাগটা গুছানো শুরু করবা, লুকায় লুকায় একটা কলম ব্যাগের ভিতর দিয়ে ফেলবা, লুকায় লুকায় শীটটা কই যে লুকায় ফেলবা আমি বুঝতেও পারবো না। আমি ক্লাস শেষ করব বলার আগে তুমি পিছন দিয়ে ভেগে যাবা, এত বেশি অস্থিরতা তোমাদের মধ্যে। ঠিক আছে? তাহলে আমরা যখনই তড়িৎ চুম্বকীয় বল পড়ব আমি লিখে ফেলবো অস্থিরতা। তড়িৎ চুম্বকীয় বল মানে কি ভাইয়া? অস্থিরতা। এই যে তুমি হাসতেছো, এখানেও তড়িৎ চুম্বকীয় বল আছে, আজকে বলবো না। ঠিক আছে? অস্থিরতাতে অতে অজগর, আতে কি? আণবিক বিন্যাস। আতে কি ভাইয়া? আণবিক বিন্যাস। এই যে আণবিক বিন্যাস, এই আণবিক বিন্যাস অনুগঠন হয় কিভাবে? পরমাণুর মাধ্যমে। তাহলে এখানে মনে রাখতে হবে আণবিক বিন্যাস বা পরমাণুর সৃষ্টি, যখনই এই কোশ্চেন করা হবে আনসার হবে কি? তড়িৎ চুম্বকীয় বল। আণবিক বিন্যাস বা পরমাণুর সৃষ্টি, কোশ্চেনের আনসার কি হবে? তড়িৎ চুম্বকীয় বল। তড়িৎ চুম্বকীয় বল। এই স আর থতে এখানে মনে রাখতে হবে স্থিতিস্থাপক বল। কি বল ভাইয়া? স্থিতিস্থাপক বল। এবং এর সাথে আরেকটা হচ্ছে স্পর্শ বল। আরেকটা কি? স্পর্শ বল। তাহলে স্থিতিস্থাপক বল এবং স্পর্শ বল এটা কি? তড়িৎ চুম্বকীয় বলের এক্সাম্পল। আর এই যে এই রটা তুমি মনে রাখো রাসায়নিক বিক্রিয়া, রাসাবি। ঠিক আছে? রাসায়নিক বিক্রিয়া। আমাদের হাসি, কান্না, ভালো লাগা, ভালোবাসা সবকিছুই হরমোনের রাসায়নিক বিক্রিয়া। এই যে তুমি হাসলা, আমি বকা দিলে তোমার খারাপ লাগে, আমি মারলে তোমার কষ্ট লাগে, এগুলোর পিছনে আছে কি? রাসায়নিক বিক্রিয়া। আর রাসায়নিক বিক্রিয়ার পিছনে আছে কি? তড়িৎ চুম্বকীয় বল। আল আতিক, ফিজিক্সের কথা না। ঠিক আছে? এই জিনিসগুলা পড়ার পর আমরা পড়ব নিউক্লিয় বল নিয়ে। কি বল নিয়ে পড়বো? নিউক্লিয় বল নিয়ে। একটু খেয়াল করো, আমরা লিখতে পারি একটা হচ্ছে ভাইয়া সবল নিউক্লিয় বল, আরেকটা হচ্ছে ভাইয়া দুর্বল মানে দুর্বল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। প্রথম কথা, সবার আগে প্রথম ইম্পর্টেন্ট কথা হচ্ছে দুইটার মধ্যেই একটা নিউক্লিয়াস কথা আছে। দ্যাট মিন্স এই বলগুলা
শুধুমাত্র নিউক্লিয়াসের মধ্যেই কাজ করে, নিউক্লিয়াসের বাইরে কাজ করে না। তাহলে আমরা বলতে পারতেছি, গরম লাগলে ফ্যান দিয়ে দাও, তাহলে আমরা বলতে পারতেছি যে এই দুই বলের পাল্লা অবশ্যই অসীম না, এই দুই বলের পাল্লা অবশ্যই অসীম না, এরা নিউক্লিয়াসের মধ্যেই কাজ করে। এই সবল নিউক্লিয় বল সে নিউক্লিয়াসকে গঠন করে, দুর্বল নিউক্লিয় বল নিউক্লিয়াসকে ভেঙে ফেলে। তাহলে নিউক্লিয়াস গঠন করে মানে সে প্রোটন আর নিউট্রনকে আবদ্ধ রাখছে, ঠিক আছে। এই কারণে আমরা জানি নিউক্লিয়াসকে ভাঙাই যায় না, ডাল্টন সাহেব পর্যন্ত ভাঙতে পারে নাই। এই কারণে সবল নিউক্লিয় বল কি অনেক বেশি সবল, সে প্রোটন এবং নিউট্রনকে একসাথে আবদ্ধ রাখছে। কথার মানে সে কি আকর্ষণ করে নাকি বিকর্ষণ করে? আবদ্ধ রাখছে যেহেতু এই সবল নিউক্লিয় বল, এটা অবশ্যই আকর্ষণধর্মী। এই সবল নিউক্লিয় বল কি অবশ্যই আকর্ষণধর্মী। আর এই যে দুর্বল নিউক্লিয় বল নিউক্লিয়াসকে ভেঙে ফেলছে, আমরা জানি নিউক্লিয়াস ভাঙলে সেখান থেকে আলফা বিটা এবং গামা রশ্মি বের হয়। এই আলফা রশ্মির চার্জ হচ্ছে পজিটিভ, বিটা রশ্মির চার্জ নেগেটিভ, আর গামা রশ্মির কোনো ভরও নাই, কোনো কি চার্জও নাই। এই জায়গাটায় যেহেতু চার্জ আছে, চার্জ মানেই এখানে আকর্ষণও হইতে পারে, এখানে বিকর্ষণও হইতে পারে। কথা কি বুঝছো? তাহলে সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল দুইজনই শুধু নিউক্লিয়াসের মধ্যে কাজ করে, নিউক্লিয়াসের বাইরে তারা কাজ করে না। সবল নিউক্লিয় বল নিউক্লিয়াস গঠন করে, দ্যাটস ওয়াই তারা আকর্ষণধর্মী। দুর্বল নিউক্লিয় বল নিউক্লিয়াস ভেঙে ফেলে, আলফা বিটা গামা রে বের হয়, চার্জ আছে, আকর্ষণও করতে পারে, বিকর্ষণও করতে পারে। সবকিছু পড়া শেষ। এরপরে আমাদের নেক্সট এই টপিকের যে পড়াটা সেটাকে বলা হচ্ছে আপেক্ষিক সবলতা। নেক্সট পড়াটা কি ভাইয়া? আপেক্ষিক সবলতা। মানে কে সবচেয়ে বেশি সবল বল আর কে সবচেয়ে বেশি দুর্বল বল। আমরা এইটাকে একটা টেকনিক পড়াইছিলাম, একাডেমিকের বাচ্চা কাছে বলতে পারবা? পড়াইছিলাম কি শতদুম। মানে সবচেয়ে সবল হচ্ছে সবল, তারপরে তড়িৎচুম্বকীয়, তারপরে দুর্বল, তারপরে কি মহাকর্ষ। এখান থেকে মেডিকেলে দুইবার কোশ্চেন আসে, নিচের কোন বলটি সবচেয়ে দুর্বল? আনসার কি হবে? মহাকর্ষ। নিচের কোনটা সবল? সবল নিউক্লিয়। তাহলে সবচেয়ে সবল হচ্ছে সবল নিউক্লিয়, তারপর তড়িৎচুম্বকীয়, তারপরে দুর্বল, তারপরে কি মহাকর্ষ। এখন ওসাইন, সালাম এবং গ্লোসো তিনজন বিজ্ঞানী মিলে দুর্বল প্লাস তড়িৎচুম্বকীয় বলকে একটা বল হিসেবে কল্পনা করতেছেন। এইটাকে বলা হয় বলের একীভূতকরণ। কি বলা হয়? বলের একীভূতকরণ। ট্রাস্ট মি, আমি এই পেজটায় যা লিখছি, যদি ভাগ্য খুব বেশি খারাপ না হয় একটা কোশ্চেন কমন পেয়ে যেতে পারো, শুধুমাত্র এই পেজটায় যা লিখছি। কথা ক্লিয়ার? এখন এই পেজের সাথে মিল রেখে আমরা লেকচার শিটের এই বক্সটা মৌলিক বলের ব্যবচ্ছেদ, এইখানে লেখো ইনফিনিটিভ স্টার। এইখানে তোমাদের ফিজিক্সের যে 7টা রাইটারের বই আছে, যে বইতে আমি যা পাইছি সবকিছু অ্যাড করছি, যে বইতে যা পাইছি সবকিছু অ্যাড করছি। এক পেজ আগে যা, ঠিক আছে? এই পুরা জিনিসটা আমরা খুব ভালো মতন পড়বো। আমার যা লাগবে প্রত্যেকটা জিনিস আমি পড়ায় দিছি। ধরো একটা জিনিস পড়ি নাই, সেটা কি? এই মেসন এবং বুলিয়ন, ইউকাওয়া, হ্যাঁ, এরকম দুই একটা নাম আছে যেটা একটু লেস ইম্পর্টেন্ট। এই জিনিসগুলা তপন স্যারের বইয়ের ভিতরে ছিল, অথবা তোফাজল স্যারের একটা চিপায় ছিল। এই জিনিসগুলো আমি ব্রড হেডিং এ আনি নাই। এই পুরা ছকটা বারবার এবং বারবার পড়বা, ঠিক আছে? এই ছকটা ইনফিনিটিভ স্টার ধরে নিবা, এখান থেকে একটা কোশ্চেন হয়তোবা কমন পড়বে। এরপরে দেখো আমি তোমাকে শতদুম বলছিলাম, তাহলে সবচেয়ে সবলকে সবল নিউক্লিয় বল। তাহলে দেখো আমি যদি সবল নিউক্লিয় বলকে এক চিন্তা করি, সবল নিউক্লিয় বলকে যদি এক চিন্তা করি, বাকি সবগুলা 10 টু দি পাওয়ার কি হয়ে যাবে? মাইনাসে চলে যাবে। অথবা আমি যদি মহাকর্ষ বলকে এক চিন্তা করি, বাকি সবগুলা 10 টু দি পাওয়ার প্লাসে চলে যাবে, ঠিক আছে? সো এইভাবে একেটাকে একক ধরে তুমি ছোট থেকে বড় অনুযায়ী সাজায় ফেলবা, ঠিক আছে? এই আপেক্ষিক সবলতার মান আগামী দিন আমি ডেইলি এক্সামে দিব। একটা কোশ্চেন আউট করলাম, আপেক্ষিক সবলতার মান আগামী দিন আমি ডেইলি এক্সামে দিব। 40টার মধ্যে একটা কোশ্চেন আউট, ঠিক আছে? তাও যেন পারো। এখানে তিনজন যে সালাম হোসেনবার্গের তত্ত্ব, এটা আমি তোমাকে অলরেডি বুঝাই ফেলছি। এটাকে বলা হয় কি? বলের একীভূতকরণ। এইটা পড়ার পরে
এই মহাকর্ষ বল তড়িৎচুম্বকীয় বল দুটার অনুপাত 10⁻36। তপন স্যারের বইতে বলা আছে। এই ডব্লিউ নট জেড টাইপ আমি তোমাকে মাত্র পড়ায় দিছি, এই জিনিসগুলা বইতে দেওয়া আছে। এরপরে আমরা বিশাল বড় একটা লাফ মারবো, বইয়ের অনেক কিছু আমরা জাস্ট টাচ করে যাব, কারণ এগুলো আমি ধরে নিব যে এগুলা তুমি পারো। দেখো এখানে প্রাসটা যা ছিল আমরা সবকিছুই পড়ে ফেলছি। তাহলে এই চ্যাপ্টারে আসলে কিছু বাকি নাই। ছোট করলে আবার যে ক্যামেরায় আসে না, বুঝছো? টানতে সুবিধা হয় সেটা। থ্যাংক ইউ। তোমার এত বুদ্ধি, তুমি ঘুমাও কিভাবে রাতে? দেখতে দেখতে শিখে গেছো, আমি শিখতে পারলাম না, আমি একটা গ্রামের চাচাতো ভাই। ওয়াও, দেখছো কেমন করে? আরে যা বেটা, ও এতগুলা পেজ কেন দিছে যেগুলো দাগাই নেই। আচ্ছা, সো এই জায়গাটা খেয়াল করো ভাইয়া, আমরা বলের সংজ্ঞা পড়ছি, ভর জড়তার পরিমাপ এই লাইনগুলো আমরা ভাষাকাল থেকে পড়তেছি, বলের বৈশিষ্ট্য একক মাত্রা পড়ছি। খালি দেখো কতগুলা কোশ্চেন আসছে। এই দেখো এখানে লিখছে F100, ওইখানে লিখছে ইনফিনিটিভ স্টার। এখানে আমি আসলে দেখো একদম মনে করো যে চার আলিফ টান দেয় না, এরকম চার আলিফ টান দিয়ে পড়তে হবে, কতগুলা জায়গায় আসছে। বাট এই বুঝছো, এই জন্য বললাম ওই ছকটা মানে শেষই হয় না, দেখছো শেষই হয় না, কতগুলা সালে আসছে। তুমি গুনলে দেখবা তোমার 1 2 3 যে বলে এই পর্যন্ত চলে আসবে। আরে বুঝছো, এই চ্যাপ্টার থেকে যদি 2টা কোশ্চেন আসে, একটা হবে এখান থেকে, এতটা ইম্পর্টেন্ট। সেই জন্য বললাম আমি যে বক্সটা তোমাকে দিছি ঠান্ডা মাথায় সুন্দর করে পড়বা। আচ্ছা, তুমি এখন এটা বুঝে পাও, ফাইন। এরপরে ভর বেগ এগুলার একক মাত্রা আশা করি আমরা জানি। নিউটনের গতি সূত্র 3টা আমরা ছোটবেলা থেকে জানি, ব্যাটার বই লেখছে একটা, বইয়ের নামটাও জানি। হ্যাঁ, এরপরে আসলে আমাদের যেটা লাগবে, কোন সূত্র থেকে আমরা কি জানতে পারি। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের লাগবে, আমরা এখনই পড়াবো কোন সূত্র থেকে আমরা কি জানতে পারি। আচ্ছা, ঘাত বল এবং বলের ঘাত, এই জিনিসগুলো আমরা একটু লেকচার শিট থেকে পড়ে ফেলি। যা যা জাগাইছি সবকিছুই দেখবা লেকচার শিটে সুন্দর করে গুছিয়ে দিছি। তাহলে আমি আশা করি ভর বেগ তোমাকে পড়াইতে হবে না, ভর এবং বেগের গুণফলকে ভর বেগ বলে, এটা ভেক্টর রাশি, ব্লা ব্লা ব্লা, শেষ, ফাইন। নিউটনের গতিসূত্রের মধ্যে কত সালে দিছে, বইটার নাম কি, এটা পড়লেই হবে। আমাদের এই গতিসূত্রের মধ্যে এই ছকটা সবাই কি দেখতেছো, এইখানে একটা ইনফিনিটিভ স্টার দাও তো, এই ছকটা। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে আর একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই ছকটা, ঠিক আছে? নিউটনের 3টা সূত্র আমরা বিবৃতি অবশ্যই জানি। আমাদের যে ব্যাপারটা জানতে হবে, প্রথম সূত্র থেকে আমরা জড়তার ধারণা পাই, এই জন্য এটাকে বলা হয় জড়তার সূত্র। এটাকে ইংলিশে বলা হয় ল অফ ইনারশিয়া। ইংলিশে লিখে ফেলো, ল অফ ইনারশিয়া। ইচ্ছা করে ইংলিশটা দেই নেই, কারণ তোমাকে লেখাইলে এটা তোমার মনে থাকবে। ফার্স্ট সূত্র থেকে আমরা জড়তার ধারণা পাই। জড়তা মানে কি? ইনারশিয়া, INERTIA, ল অফ ইনারশিয়া, ল অফ ইনারশিয়া, ল LAW, ল। এরপরে দেখো এখান থেকে আমরা বলের সংজ্ঞা দিতে পারি, এখান থেকে আমরা বলের সংজ্ঞা দিতে পারি। তাহলে এটা বলের সংজ্ঞা জ্ঞাপক সূত্র, এটা কি বলের সংজ্ঞা জ্ঞাপক সূত্র। কিন্তু আমরা জানি সেকেন্ড সূত্রটা হচ্ছে কি, F = ma। তাহলে সেকেন্ড সূত্রটা থেকে আমরা বল পরিমাপ করতে পারি, এটাকে বলা হয় বলের পরিমাপক সূত্র, বলের পরিমাপক সূত্র। দেন এখান থেকে আমরা বলের অভিমুখ, বলের পরিমাপ, বলের সাথে ত্বরণের সম্পর্ক, বলের একক, বলের নিরপেক্ষ নীতি, বলের গুণগত বৈশিষ্ট্য, বল সম্পর্কে যা আছে বাকি সব আমরা জানতে পারি দ্বিতীয় সূত্র থেকে। তাহলে বলের সংজ্ঞা দেওয়া হয়েছে প্রথম সূত্র থেকে, বাকি সবকিছু কি দ্বিতীয় সূত্র। দেন তৃতীয় সূত্র আমরা জানি, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটি ক্রিয়ারই একটা সমান এবং বিপরীত কি আছে, প্রতিক্রিয়া আছে। এখন আমার কোশ্চেন হচ্ছে, ধরো আমি ওরে ঠাস করে মারলাম, আমি যে ওরে মারলাম এটা কি হয়েছে, ক্রিয়া। আর ওর পিঠ থেকে যে আমার হাতটা জ্বললে যাইতেছে এটা কি, প্রতিক্রিয়া। তাহলে দেখো তুমি একটু ব্যথা পাইছো না, ঠিক আছে। তাহলে বলো তো ক্রিয়া এবং প্রতিক্রিয়া একই বস্তুর উপর কাজ করে নাকি দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করে? তাহলে ক্রিয়া এবং প্রতিক্রিয়া কাজ করে দুইটা ভিন্ন বস্তুর উপর, ভিন্ন দিকে। তাহলে এদের মধ্যবর্তী কোণের মান কত হবে, 180 ডিগ্রি হবে। তুমি কি এটা কোনোদিন ভুলবা? অবশ্যই ভুলবা না। এই জন্য নিউটনের থার্ড লকে বলা হয় পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সূত্র।
নিউটনের থার্ড লকে বলা হয় পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সূত্র। তাহলে দেখো এই যে নিউটনের থার্ড ল, এটাকে বলা হয় পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া সূত্র। এই লাইনটাকে আমরা আলাদাভাবে হাইলাইট করলাম, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। এরপরে ভাইয়া সূত্রের প্রয়োগ, কোন সূত্রের মাধ্যমে আমরা কি জানতে পারি, এইটাকেও তুমি ইনফিনিটিভ স্টার দিবা। সূত্রের প্রয়োগ, সূত্রের প্রয়োগ পরের ছকটাও, ঠিক আছে? মানে উদাহরণগুলা বলবে নিচের কোনটি নিউটনের তৃতীয় সূত্রের উদাহরণ, নিচের কোনটি ভরবেগের নিত্যতার উদাহরণ, ঠিক আছে? এই জিনিসগুলা তোমাদের পারতে হবে। ওকে, এরপরে যে টপিকটা সাজাইছি, এই টপিকটা আসলে তোমাদের বইতে বেশ পিছনের দিকে দেওয়া, আমি একটু আগে নিয়ে আসছি। আচ্ছা, এখানে রিফাত মনে হয় ভুলে একটা পয়েন্ট মিস করছে, যেটা আমি তোমাকে বললাম, এটা আসলে আমি এখানে দিছিলাম, ও এখানে দিছে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর উপর কাজ করে এবং এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 180 ডিগ্রি। কেন জানি তোমরা পরীক্ষায় এটা ভুল করো, কেন জানি একই বস্তু দাগাও, আমি জানি না, এই জন্য রিপিট হইছি যেন মনে থাকে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করে, এটা খেয়াল রাখতে হবে। ক্রিয়া প্রতিক্রিয়া দুইটা ভিন্ন বস্তুর উপর কাজ করে। এইটার পরে ভাইয়া নিউটনের গতি সূত্রের সীমাবদ্ধতা, এই জায়গাটা আমরা কেন জানি অন্যান্য কোচিং পড়ায় না, বাট আমার কাছে মনে হয় কোশ্চেন আসতে পারে। দেখো এটা আমি এভাবে মনে রাখতাম, আমরা যদি বাসায় পড়াশোনা না করি আমাদের আম্মুরা একটু বকা দেয় না, আমাদের একটু খারাপ লাগে না, মনে হয় আমি আর এই বাসায় থাকবো না, তখনই মনে পড়ে আমি তো টাকা কামাই না, বাপের হোটেলে খাই, তখন আবার বাসায় আম্মু মানে রান্না করলে খাওয়া শুরু করি, তাই না? তো তুমি যখন এই নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা পড়বা, তখন তুমি সেই আম্মুর বকুনির কথা মনে রাখবা। আম্মু কি করে ভাইয়া, বকা দেয়, আম্মুর বকুনি, এটা মনে রাখবা, অবশ্যই অবশ্যই খুব ভালো মতন মনে রাখবা। তাহলে বতে হচ্ছে বেগ, বতে হচ্ছে বেগ, কতে হচ্ছে কম। বেগ কম হলে নিউটনীয় বলবিদ্যা প্রযোজ্য হয়, বেগ কম হলে নিউটনীয় বলবিদ্যা প্রযোজ্য হয়, বাকি সবকিছু কি বেশি হলে। এটাও কি গেছে? ও বাবা, সেই ঠিক আছে। তাহলে বেগ কম হলে নিউটনীয় বলবিদ্যা প্রযোজ্য হয়। সমস্যা নেই, ক্লাস আর 10-15 মিনিট লাগবে, খালি গলা পারবো এখন। তাহলে বেগ কম হলে নিউটনীয় বলবিদ্যা প্রযোজ্য, বাকি সবকিছু বেশি হলে। তাহলে ভর বেশি হলে প্রযোজ্য, ভর কম হলে প্রযোজ্য না, ত্বরণ বেশি হলে প্রযোজ্য না। দেখো এই লাইনগুলো আমি এখানে লিখছি যে ভর বেশি হলে প্রযোজ্য, কম হলে প্রযোজ্য না। দেখো বেগ বেশি হলে কি প্রযোজ্য না, বেগ কম হলে প্রযোজ্য, বেশি হলে প্রযোজ্য না। ভর বেশি হলে প্রযোজ্য, কম হলে প্রযোজ্য না। কত কম? 10⁻31। ত্বরণ যদি কম হয়, আমি বলছিলাম কি বেগ কম বাকি সব কি বেশি, তাহলে ত্বরণ কি হওয়া লাগবে? বেশি। তাহলে ত্বরণ কম হইলে অবশ্যই কি প্রযোজ্য না। এই কথাগুলা আমরা একটু পড়ে নেব, এখানে ব্যাখ্যা সহ বলে দিছি। তাহলে আমি কি মনে রাখবো? বকুনি, বেগ কম হলে প্রযোজ্য, বেগ কম হলে প্রযোজ্য। ফাইন, এই জিনিস আমাদের হয়ে গেল, বকুনি পড়ে ফেলছি আমরা। এরপরে আমরা একটু মেইন বইতে যাব। হ্যাঁ, একটু মেইন বইতে যাব। আচ্ছা, তাহলে এই জায়গাটা আমরা পড়লাম, নিউটনীয় গতিসূত্র পড়া শেষ। তারপরে এক্সাম্পল গুলা, এই এক্সাম্পল আমরা লেকচার শিটে গুছিয়ে দিছি, লেকচার শিট থেকে পড়লেই হবে। বন্দুকের পশ্চাৎ বেগ আমার মনে হয় একদম বাচ্চাকাল থেকে পড়তেছি, এটা আজকে বলার কিছু নাই। রকেটের গতির মধ্যে আমাদের কয়েকটা কথা জানতে হবে, যে জ্বালানি হিসেবে তরল হাইড্রোজেন, দহনের জন্য তরল অক্সিজেন, আর নির্গত গ্যাসকে কি বলা হয়? জেট। নির্গত গ্যাসকে কি বলা হয়? জেট। এইখানে লিখেছি জেইটি, নির্গত গ্যাসকে কি বলা হয়? জেট বলা হয়। এখন রকেটের যে ত্বরণের সমীকরণ, আমরা রকেটের, দেখছো এইটা হাতের ছাপ, ছি নোংরা লাগতেছে দেখতে। আচ্ছা, তাহলে এই যে রকেটের ত্বরণের সমীকরণ A = 1/m del m by del t into v, এখান থেকে বলা যায় m এর মান যদি কম হয় তাহলে কি ত্বরণ বাড়বে, জ্বালানি নির্গমনের হার বাড়লে ত্বরণ বাড়বে, রকেটের বেগ বেশি হলে কি হবে? ত্বরণ বেশি হবে। এই লাইনগুলো সত্য মিথ্যা লাইনে আসে, ঠিক আছে? তো আশা করি এই লাইনগুলো তুমি বুঝবা, এই সূত্র থেকে এই লাইনগুলো তুমি পড়তে পারবা, লেকচার শিটেও আছে, দেখে নিলে হবে। ম্যাথটা করাইতাম, থাক আজকে লাগা।
আচ্ছা, এরপরে বিশাল বড় লাভ, নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা। আমি আশা করি বুঝাতে পারছি। বকুনি, বকুনি কেডারে গতকালকে কয়টা ক্লাস শেষ করছি? 6:15-তে। আজকে বাজে কয়টা? 5:20। ওকে, তারপরে বলের প্রকৃতি গেল, প্রাবল্য, এগুলা পড়ে নিবা। রৈখিক বেগের সংরক্ষণশীলতা নীতি, এগুলো সবই লেকচার শিটে দিয়েছি, এগুলা পড়বা। আচ্ছা, এগুলো সব আমরা মোটামুটি পড়ছি। তোমরা কি বই দেখাইছো? লিফট প্রতিক্রিয়া বইতে একটা ভুল আছে, কারেকশন করে দিছি। ঠিক আছে। ভাইয়া ঘূর্ণন গতির ক্ষেত্রে এই দুইটা বৈশিষ্ট্য, পেজ নাম্বার হচ্ছে 291। ঘূর্ণন গতির বৈশিষ্ট্য দুইটা, সত্য মিথ্যা লাইন আকারে দিব। ঠিক আছে, খেয়াল করো ঘূর্ণন গতির বৈশিষ্ট্যগুলা। আচ্ছা, কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, এগুলো অবশ্যই বুঝাবো না। তোমাদের দুইটা জায়গায় প্যাচ লাগে, এটা বলতেছি। নর্মালি বেগের মাত্রা হচ্ছে lt ইনভার্স 1, কিন্তু আমি যদি বলি কৌণিক বেগ শুধুমাত্র t ইনভার্স 1। নর্মালি ত্বরণের মাত্রা lt ইনভার্স 2, আমি যদি বলি কৌণিক ত্বরণ শুধুমাত্র কি t ইনভার্স 2। কৌণিক বেগের একক টোটাল 3টা, তোমাদের বইতে বলছে 2টা, একটা রেডিয়ান পার সেকেন্ড, আরেকটা আবর্তন পার মিনিট। এই আবর্তন পার মিনিট, এরা হচ্ছে যারা ইঞ্জিনিয়ার সাহেব, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা, তারা এই মানে এককটা ইউজ করে। এই কথাগুলো তুমি দেখবা, আমি অবশ্যই একদম অন্য কালি দিয়ে মার্ক করে দিছি। এই ব্যাপারগুলা মানে দাগানো বই থেকে একটু দাগায় নিবা, ঠিক আছে। এই টাইপের যে লাইনগুলো আমরা হাইলাইট করছি, এই লাইনগুলো অবশ্যই মিস করা যাবে না। এগুলো আমরা মেইন বইতে মানে লেকচার শিটে দেই না। আচ্ছা, কৌণিক ভরবেগ একক মাত্রা অবশ্যই পড়তে হয়, আমরা জানি। এই জায়গাটা একটু খেয়াল করো। আমরা জানতাম, আরে সূত্রটা এরকম ছিল যে এল ইকুয়াল কি আই ওমেগা। যদি ওমেগার মান 1 হয়, তাহলে এল ইকুয়াল কি বলা যায়? আই বলা যায় না? এই জিনিসগুলা সত্য মিথ্যা লাইন আকারে আসে, বা এই জিনিসগুলা ডিরেক্টলি এমসিকিউ আকারে আসে। তোমরা যেগুলো সূত্র পড়তে সেগুলো কি আসে? এমসিকিউ আকারে আসে। সো এই লাইনটা একটু খেয়াল করবা এই জায়গাটাতে। আচ্ছা, সেম লাইন, হ্যাঁ এখানে সেম লাইন, দুই জায়গাতেই সেম লাইন, এই লাইনটা একটু খেয়াল করবা। টর্ক এগুলো বুঝাবো না, একক মাত্রা এই জায়গাটা খেয়াল করবা। জড়তার ভ্রামক নির্ভর করে। এই তোমরা ট্রান্সফরমার নামে একটা মুভি ছিল, দেখতা? ট্রান্সফরমার, ওখানে পুরোটা নাম কি ছিল? স্যাম, মনে নাই? তো আমি এখানে এই টেকনিক বানাইছিলাম স্যাম। পরে দেখলাম এটা একটু অন্যভাবেও পড়া যায়। সেটা কি? জড়তা, রৈখিক গতিতে যেটা ভর, কৌণিক গতিতে সেটা কি? জড়তা। তাহলে জড়তার সময় তুমি চাইলে এখানে ম্যাসও মনে রাখতে পারতা, এম এ এস। এম মানে হচ্ছে ম্যাসের বিন্যাস, মানে কি ভরের বিন্যাস। এ মানে হচ্ছে অ্যাক্সিস, এবং এস মানে হচ্ছে শেপ। এস মানে কি ভাইয়া? শেপ। ক্লিয়ার? এই জিনিসগুলা আমরা একটু খেয়াল করব। কথা ক্লিয়ার? তাহলে তিনটা জিনিসের উপর ডিপেন্ড করে। ছবি তোলা লাগবে না রে, এগুলো তো ইয়াতে আছে, পিডিএফ এ আছে। হ্যাঁ, আরে মেসেজ দাও। ও কি করলো, মেসেজ দিবে না? শিওর ওর কোনো একটা বান্ধবী অন্য কোনো কোচিং এ পড়ে, ওই টেকনিক গুলো পাচার করতেছে। আচ্ছা, জড়তার ভ্রামক, এই জায়গাটা ভাইয়া, এই লাইনটা থেকে অনেক বেশি কোশ্চেন আসে। ঠিক আছে, ই কে সমান, এই লাইনটা যদি আমরা একটু এখানে লিখি, আচ্ছা, সো ই কে সমান হাফ আই ওমেগা স্কয়ার। ই কে সমান হাফ আই ওমেগা স্কয়ার। এখানে দেখো ওমেগার মান আমরা যদি 1 বলি, তাহলে ই কে সমান আসে হাফ অফ আই, অথবা এখান থেকে বলা যায় আই সমান হচ্ছে টোয়াইস ই কে। ভাইয়া দুইটা লাইনই আসে, যে একক সমকৌণিক বেগে গতিশীল বস্তুর গতি শক্তি জড়তার ভ্রামকের অর্ধেক, অথবা জড়তার ভ্রামক গতি শক্তির কয় গুণ? দ্বিগুণ। ঠিক আছে,
এগুলা মুখস্থ করলেই প্যাচ লাগবে। এগুলো আমি বলবো, যখন এই কোশ্চেনটা আসবে তুমি আল্লাহর হস্তে সূত্রটা লিখে এইভাবে করবা, ঠিক আছে? এই জিনিসগুলা এইভাবেই করতে হয়। ওকে, এই লাইনগুলা গেল। তর্কের সংজ্ঞাগুলা পড়বা, একক মাত্রা পড়বা। আচ্ছা, আমরা নরমালি জড়তার ভ্রামকগুলো আগে মুখস্থ করতাম, কিন্তু 2022-23 কিন্তু চক্রগতির ব্যাসার্ধ আসছে, সিলিন্ডারের চক্রগতির ব্যাসার্ধ আসছিল। জড়তা ভ্রামক ছিল কি? হাফ এম আর স্কোয়ার। চক্রগতির ব্যাসার্ধ কি? r/√2, r/√2। তো ওইখানে ওই বক্সটার পুরাটাই পড়তে হবে, বক্সটার পুরাটাই পড়তে হবে। নিউটনের সূত্রগুলা পড়বা। কেন্দ্রমুখী কেন্দ্র বিমুখী বল, এটা পুরোটা বুঝাই ফেলছি আমরা অলরেডি। কোনটা অলিক বল, কোনটা সিউডো ফোর্স। এক্সাম্পল গুলার মধ্যে আমরা tan θ = v²/rg। আচ্ছা, এরপরে যা আছে আমরা লেকচার শীট থেকে পড়ে ফেলতে পারি, ঠিক আছে? এরপরে যা আছে আমরা লেকচার শীট থেকে পড়ে ফেলতে পারি, যেহেতু আপনাদের সবার কাছে লেকচার শীট আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে কৌণিক গতির ক্ষেত্রে নিউটনের গতিসূত্র এগুলা আর পড়ার দরকার নাই। কোন সূত্র থেকে কি করা যায়, শুধুমাত্র এই জায়গাটা, কোন সূত্র থেকে কি করা যায় এই জায়গাটার একটা স্টার দিতে পারো, কোন সূত্র থেকে কি করা যায় এই জায়গাটার একটা স্টার দিতে পারো, ঠিক আছে? এই জায়গাটা। এরপরে আমরা একটু যাই ঘাত বল এবং বলের ঘাত। আমরা জানি খুব ক্ষুদ্র সময় ধরে যদি বড় মানের একটা বল কাজ করে তাকে কি বলা হয়? ঘাত বল। মানে কি? এটা একটা বল, মানে কি? এটা একটা ভেক্টর রাশি, এটা একক কি হবে? নিউটন। আর বল এবং ক্রিয়াকালের গুণফলকে বলা হয় কি? বলের ঘাত, ঠিক আছে? দেখো, এরপরে আমাদের পড়তে হবে হচ্ছে মহাশূন্যে অভিযান তথা রকেটের গতি আমরা পড়ে ফেলছি, লিফট ওজনের প্রতিক্রিয়া পড়ে ফেলছি, ঘূর্ণন গতি, কৌণিক সরণ। এই যে এই টাইপের যে সংজ্ঞাগুলো আছে, প্রত্যেকটা সংজ্ঞা একক মাত্রা, প্রত্যেকটা সংজ্ঞা একক মাত্রা পড়বো, এগুলা পড়ার দরকার নাই। দেখো এখানে তিনটা লাইন আমি বোল্ড করছি, 1 2 3, এই তিনটাই কিন্তু ম্যাথমেটিক্যাল লাইন। এই তিনটাই ম্যাথমেটিক্যাল লাইন, পাইছো? এই তিনটা লাইন স্টার দিবা। তিনটেই বুঝেছি, তিনটেই ম্যাথমেটিক্যাল লাইন, এই তিনটে আসবে, যদি আসে এই তিনটা থেকেই আসবে। তারপরে জড়তার ভ্রামক, চক্রগতির ব্যাসার্ধ, এই বক্সটা মুখস্থ করতে হবে। এই বক্সটা এবং এই বক্সটা, বিশেষ করে চক্রগতির ব্যাসার্ধ রিসেন্টলি আসতেছে, চক্রগতির ব্যাসার্ধ রিসেন্টলি আসতেছে। ভাইয়া দ্বন্দ্ব বা কাপল, এইটা আপনারা অনেকেই পড়েন না, এইটা একবার রিডিং করেন। দ্বন্দ্ব বা কাপল, এটা তোফাজ্জল স্যারের বইতে বলা আছে, এই বইটাতে দিয়ে দিছি। তর্কের সংজ্ঞা একক মাত্রা, তর্কের সংজ্ঞা একক মাত্রা। কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল পড়াইছি, এদের এক্সাম্পল গুলা পড়বা। রাস্তার ব্যাংকিং আমরা জানি কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্যই সাইকেল আরো কি হয়? হেলে পড়ে। সো এখানে tan θ = কি? v²/rg। এখান থেকে দেখো যদি v এর মান বেশি হয় থিটার মান কি হবে? বেশি। তাহলে বেশি বেগে বাঁক নেওয়ার জন্য বেশি কোণে হেলতে হবে। আর এর সাথে থিটা কি ব্যস্তানুপাতিক না? তাহলে আর এর মান যদি কম হয় তাহলে থিটার মান কি হবে? বেশি হবে। এই লাইনগুলো একটু খেয়াল করবা। আচ্ছা, এরপরে আসি সংঘর্ষ। কয় প্রকার? দুই প্রকার, একটা স্থিতিস্থাপক আর একটা কি? অস্থিতিস্থাপক। আর এটা বন্ধ করো, আর এটা অস্থিতিস্থাপক। মনে রাখবা, স্থিতিস্থাপক হোক অথবা অস্থিতিস্থাপক হোক, সব ক্ষেত্রেই দুইটা জিনিস মেনে চলে, একটা ভরবেগের নিত্যতা আর একটা মোট শক্তি। উভয় সংঘর্ষে ভরবেগ এবং মোট শক্তি সংরক্ষিত থাকে। এই লাইনটা মিস করো, উভয় ক্ষেত্রে ভরবেগ এবং মোট শক্তি সংরক্ষিত থাকে। তাহলে আমরা দুই ভাগে কেন ভাগ করছি? ভাইয়া গতি শক্তি সংরক্ষিত থাকলে স্থিতিস্থাপক, গতি শক্তি সংরক্ষিত না থাকলে অস্থিতিস্থাপক, জাস্ট এইটার ভিত্তিতে, ঠিক আছে? তাহলে গতি শক্তি স্থিতিস্থাপকের ক্ষেত্রে সংরক্ষিত থাকে, অস্থিতিস্থাপকের ক্ষেত্রে সংরক্ষিত থাকে না, কিন্তু ভরবেগ মোট শক্তি দুই ক্ষেত্রেই সংরক্ষিত থাকে। বাট কি বুঝছো? এই জায়গাটাই কিন্তু প্যাচ লাগবে। আবারও বলছি, পরীক্ষার হলে এই জায়গাটাই প্যাচ লাগবে। এক্সাম্পল গুলা পড়বা, এক্সাম্পল গুলা পড়বা। আরেকটা জিনিস মনে রাখবা, বাস্তবে যত সংঘর্ষ হয় ম্যাক্সিমামে কিন্তু কি? অস্থিতিস্থাপক। ম্যাক্সিমামে কি? অস্থিতিস্থাপক। কিছু ক্ষেত্রে বলা আছে আংশিক স্থিতিস্থাপক, ঠিক আছে? এই লাইনগুলো মেইন বইতে মার্ক করে দিচ্ছি, পড়বা। ঘর্ষণ আশা করি আমরা পারি। ঘর্ষণটা একটু নিজেরা পড়ে নিবা,
তাইলে আমরা আশা করি এই চ্যাপ্টার পড়া শেষ হতে হতে হ্যাঁ, কিন্তু এটা কই, ওকে বাদ দিয়ে দিছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আচ্ছা, তোমাদের রিফাত ভাই আসলে বাদ দেয় নাই, কোন একটা জায়গায় তো ঢুকেছে অবশ্যই। সংঘর্ষ তো, আচ্ছা আমরা একটু মেইন বইতে দেখা দিই। হ্যাঁ, মেইন বইয়ের একটা ব্যাপার আছে, ওটা আমি একটু পড়াইতে চাই। ভাইয়া এই যে বিশেষ ক্ষেত্র, ঠিক আছে, বই খাতা সব বন্ধ করে ফেলো, কারণ এটা বুঝে চলে যাবা। না, এখানে ম্যাথ ওইভাবে আসে না। 319। না 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 ভাইয়া, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে 5-6টা সিনারিও হতে পারে। এই সিনারিও গুলা আমরা চাইলে এমসিকিউ আকারে দিতে পারি। তো আমি বলবো একটু মাথাটা ঠান্ডা রেখে আমার কথা শুনো। গতকালকে থেকে আজকে 1 ঘন্টা আগে শেষ করে ফেলেছি আমরা, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা শুনি। প্রথম কথা কি, সেটা হচ্ছে, ধরো আমরা এখন যে সিনারিওটা বলবো, সিনারিওটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। দুইটা সমান ভরের বস্তু, একটু দেখতে দেবো, আমরা দেখতে পারতেছে না। দুইটা সমান ভরের বস্তু বিপরীত দিক থেকে আসতেছে, খেয়াল করো। দুইটা সমান ভরের বস্তু বিপরীত দিক থেকে আসতেছে, আসার পরে এরা সংঘর্ষে লিপ্ত হবে। স্থিতিস্থাপক সংঘর্ষ যদি হয়, যে বেগে আসবে সে বেগে কি চলে যাবে। এক্ষেত্রে কন্ডিশন আমরা বলি দুইটা সমান ভরের বস্তুর বেগও কি হবে, সমান হবে। তাহলে দুইটা সমান ভরের বস্তু সমান বেগ নিয়ে আসতেছে, সংঘর্ষের পরে যে যার বেগ নিয়ে চলে যাবে। যেহেতু দুইজনের বেগই সমান, আমি বলতে পারি এখানে বেগের বিনিময় হবে। বেগের কি হবে, বিনিময় হবে। তাহলে দুটো সমান ভরের বস্তু একই বেগ নিয়ে আসলো, তারা সংঘর্ষে লিপ্ত হইলো। প্রথম জন পাইলো দ্বিতীয় জনের বেগ, দ্বিতীয় জন পাইলো প্রথম জনের বেগ, তারা একই বেগে আবার বিপরীত দিকে চলে গেল। যেহেতু এটা কি স্থিতিস্থাপক সংঘর্ষ। এরপরে যেটা বলতে চাচ্ছি, এবার চিন্তা করো একটা হাতি আর মশার কথা। একটা বৃহৎ ভরের বস্তু আর একটা কি ক্ষুদ্র ভরের বস্তু। ধরো বৃহৎ ভরের বস্তু একটা হাতি, সে স্থির আছে। ক্ষুদ্র ভরের বস্তু মানে মশা, সে গতিশীল। তাহলে বৃহৎ ভরের বস্তু স্থির, ক্ষুদ্র ভরের মশা গতিশীল। সে ঠাস করে হাতিকে একটা গুঁতা দিল। এই হাতি কি সেটা অনুধাবন করবে? এই হাতি কি ব্যথা পাবে? এই হাতি কি সেটা বুঝবে? সে বুঝবেও না। এই হাতি কি গুঁতা খেয়ে উড়ে চলে যাবে? হবে না কিন্তু। তাহলে দ্যাট মিনস এই যে বৃহৎ ভরের বস্তু সংঘর্ষের পরে তার বেগ অপরিবর্তিত থাকবে। ক্ষুদ্র ভরের বস্তুটা যে বেগে আসবে, সংঘর্ষের পরে বিপরীত দিকে ওই বেগেই চলে যাবে। কথা ক্লিয়ার না? আচ্ছা, তাহলে এখন আমরা পড়লাম মশা হাতিরে গুঁতা দিচ্ছে। এখন হাতি রাগ করছে, এখন কি করবে? হাতি মশারে গুঁতা দিবে। হ্যাঁ, এখন মনে করো টকবক টকবক করে আমাদের হাতিটা দৌড়ায় দৌড়ায় আসতেছে, আর এখানে একটা মশা আছে, ঘোরা করে না, ভুলে গেছে। তাহলে দেখো এই যে হাতিটা দৌড়ায় দৌড়ায় আসতেছে, সে যাত্রা পথে কতজনরে তার গায়ের মধ্যে নিয়ে নিয়ে দৌড়াবে, সে বুঝবে? সে বুঝবেই না। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, একটা বৃহৎ ভরের বস্তু গতিশীল, ক্ষুদ্র ভরের বস্তু স্থির, এদের সংঘর্ষে লিপ্ত হইল। ক্ষুদ্র ভরের বস্তুটা বৃহৎ ভরের বস্তুর বেগেই দৌড় মারা শুরু করবে, আর বৃহৎ ভরের বস্তুর বেগের কোনো পরিবর্তন হবে না, কারণ হাতি বুঝবেই না যাত্রাপথে সে দুইটা মশারে পাড়ায় গেছে। এটা কি বুঝছো না? আচ্ছা, তাহলে দেখো প্রথমবার মশা হাতিরে গুঁতা দিছে, তারপর হাতি মশারে গুঁতা দিছে। এখন কি হতে পারে? দুইজনে গুঁতা দিবে, তাই না? চিন্তা করো তো ব্যাপারটা কেমন হতে পারে। এদিক দিয়ে একটা হাতি আসতেছে, আর এদিক দিয়ে একটা মশা আসতেছে। একটা হাতি আর মশা ঠাস করে এদের মধ্যে সংঘর্ষ হইলো। হাতি কি বুঝবে এবারও? তা হাতি মনে করে হাতির মধ্যে যাওয়া শুরু করছে। উল্টা কি হবে? মশাটা যে বেগে আসছিল এবার তার দ্বিগুণ বেগ। ওই দেখো বুঝছে ব্যাপারটা।
মহাটা কি হবে? তাহলে হাতিও একটা ধাক্কা দিছে এবং সে নিজে নিজে ধাক্কা পাইছে, তাহলে ক্ষুদ্র ভরের বস্তুটা দ্বিগুণ বেগে বিপরীত দিকে দৌড় মারবে। বাড়ি কি বুঝছো? এখন এটা হচ্ছে এখানে যা বলছে না তার বাংলা লাইন, মানে আমার বোঝানোর লাইন, ঠিক আছে? এটা একবার রিডিং পড়ো, মনে থাকলে থাকলো, মনে না থাকলে না থাকলো, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর হস্তে নিউটনীয় বলবিদ্যা যেহেতু আমরা রিভিউ ক্লাস নিয়েছি, যতটুকু বুঝানোর ততটুকুই বুঝাইছি। আমি টর্কের মাত্রা একক, হ্যাঁ, তারপর হচ্ছে বিভিন্ন রাশির মাত্রা একক, ঘর্ষণের ক্ষেত্রে ভাইয়া একটা পার্থক্য দিছি, দেখো তো একদম পেজ নাম্বার 14, এই পার্থক্যটা ভালো মতো পড়ো, ঠিক আছে? এবং ঘর্ষণ কয় প্রকার? 4 প্রকার, হ্যাঁ, ঠিক আছে? তাই এই জিনিসগুলো আমরা একটু ভালো মতন পড়বো। আগামী দিনে ডেইলি এক্সামের জন্য বেস্ট অফ লাক। আর যদি কারো নিউটনীয় বলবিদ্যার ঝামেলা থাকে, এটা অফিসিয়াল বা আমাকে নক করো, আমাদের নিউটনীয় বলবিদ্যার আলাদা যে সিঙ্গেল লেকচারটা ওই আমরা ইয়াটা দিয়ে দিব, ভিডিওটা ফরওয়ার্ড করে দিব, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ, ফেসবুক গ্রুপে দেওয়া আছে, ঠিক আছে, যাও গা।